সবাইকেই ফার্স্ট অফ অল থ্যাঙ্কস টু জয়েন দিস সেশন। আমাদের সকলেরই পার্সোনাল সময়, কেউ জবে থেকে কেউ বাসায় থেকে ওই গুরুত্বপূর্ণ সময়টাকে মাইনাস করে এখানে আসছেন, এই জন্য স্পেশাল থ্যাঙ্কস। আমাদের ট্রেনিংটা আশা করি ইন্টারেক্টিভ হবে, কারণ ট্রেনিং এর কন্টেন্ট বা ট্রেনিং এর সাবজেক্ট, ট্রেনারের অভিজ্ঞতা এবং যারা এখানে আসছেন সকলেরই কম বেশি এক্সপিরিয়েন্স যেটা আছে, এই সমন্বয়ে একটা ট্রেনিং আমরা ভালো সাকসেসনেস নিয়ে আসবো। আমাদের ট্রেনারের আগেও আমাদের এখানে একটা ট্রেনিং করাইছে, সেটারও উপর ভিত্তি করে আমরা বলছি যে ইনশাল্লাহ আশা করি ভালো ট্রেনিং হবে। সো আমি রিকোয়েস্ট করবো, ফ্রম পারপাস, তুমি তোমার পরিচয় দিয়ে তোমার কার্যক্রম শুরু করো। সকলকেই বলি, আমাদের এই ট্রেনিংটার ভিডিও রেকর্ডেড হচ্ছে। ট্রেনিং শেষ হলে আমরা এই ট্রেনিং এর ভিডিওটা আপনাদেরকে, আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে যার মাধ্যম দিয়ে আমরা আপনাদের মেইলে শেয়ার করে দেবো ইনশাল্লাহ, এবং বিভিন্ন গ্রুপে শেয়ার করে দেবো। সুজন পারভেজ, সাব্বির জি। তোমার সাপোর্ট কোঅপারেশনে সবসময় থাকবে। সো যখন যেটা চেঞ্জ করতে যা বলতে সাব্বির করে দেবে, শুরু করছ না? জি। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে। থ্যাংক ইউ সো মাচ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার আজকের যে সেকেন্ড ট্রেনিং সেশন, আর বেসিক্যালি আমাদের এই যে ট্রেনিং এর টপিকটা অলরেডি আমাদের পার্টিসিপেন্ট যারা আছেন তারা অলরেডি জানেন যে লিডারশিপ ট্রেনিং ইন সেলস গ্রোথ, অলসো গ্রোথ ইন অর্গানাইজেশনাল অল ডেভেলপমেন্ট প্রসেস। অ্যাকচুয়ালি আমাদের আহ, এই জায়গাটা থেকে প্রত্যেকটা প্রতিষ্ঠানের, সাব্বির আপনি আমাকে স্ক্রিনটা একটু দিন, প্রথম প্রথম স্লাইড একটু ওপেন করেন সাব্বির, ফার্স্ট স্লাইডটা একটু ওপেন করেন, আমি স্লাইড বাই স্লাইড আমাদের যে আজকে ট্রেনিং এর ওটা আমি শেষ করব, ইনশাল্লাহ শেষ করার চেষ্টা করব। সাব্বির শুনতে, আমি মোহাম্মদ শাওন পারভেজ, আমার কর্পোরেট ওয়ার্ল্ডে সেলস প্রফেশনে ইন টোটাল এক্সপিরিয়েন্স লেন্থ অ্যান্ড জব লেন্থ অফ সার্ভিস, এটা 15 বছর আমি কমপ্লিটলি শেষ করেছি। আমার লাস্ট অর্গানাইজেশন ছিল সেভয়া আইসক্রিম ফ্যাক্টরি লিমিটেড। তো বেসিক্যালি আমার আপনাদের সাথে এই সেশনে আসার দুইটা উদ্দেশ্য। আমি, যারা পার্টিসিপেন্ট আপনারা আছেন, আমি আপনাদের কাছ থেকে শিখতে চাই। আর আমি প্রত্যেকটা ট্রেনিং এর একটা মোটো মেনটেন করি যে একজন ট্রেনার, হি ইজ নট এ কমপ্লিট গাই অ্যান্ড হি ডাজন্ট নো এভরিথিং অফ দ্য ওয়ার্ল্ড। সে পৃথিবীর সবকিছু জানে না বা সবকিছুতে সে ওস্তাদ হতে পারে, এরকম কিছু না। আমার এই ট্রেনিং সেশনটার দুইটা জিনিস, দুইটা নীতির উপরে আমি আমার সেলস ক্যারিয়ার শেষ করার পরে এই ট্রেনিং সেশনে আসছি। নাম্বার ওয়ান হচ্ছে, আমার সেলস ক্যারিয়ারটা, লম্বা যে ক্যারিয়ারটা, আমি টোটাল 5টা অর্গানাইজেশনে কাজ করেছি এবং 5টা অর্গানাইজেশনে আমি কন্টিনিউয়াসলি সেই কোম্পানি ন্যাশনাল টপার, ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছি এবং অনবরত টানা কন্টিনিউয়াসলি। তা আমার যে লাইফে সাকসেস, ক্যারিয়ার সাকসেস এর পিছনে যে জিনিসগুলো ছিল বা যে ইন্ডিকেটর গুলো ছিল যেগুলো আমি মেনটেন করেছি, যার ভিতরে অন্যতম হচ্ছে লিডারশিপ কোয়ালিটি। একজন সেলস ম্যানেজারের এবং একজন সেলস প্রফেশনালের যদি লিডারশিপ কোয়ালিটিটা 100% সে মেনটেন করতে পারে, সে যদি তার টিমকে নেতৃত্ব দিতে পারে, প্রপারলি গাইড করতে পারে, তাহলে তার কাজটা ওই বা ওই অলমোস্ট 75 হয়ে যায়। আর 25% যে আমাদের গ্যাপ থাকে, ওই মিনিং এর সাথে নিজে নিজেকে অ্যাডাপ্ট করে নেয়, নিজের ভিতরে ওই গুণগুলো ডেভেলপ করতে পারে, তখনই একজন সেলস প্রফেশনাল পরিপূর্ণরূপে একজন লিডারের রূপ নেয়। তো সর্বপ্রথমে একটা বিষয়, আমাদের পরিপূর্ণ লিডারশিপ নিয়ে মহান আল্লাহ তাআলা একজনকেই পাঠিয়েছিল আমাদের পৃথিবীতে,
সেটা হচ্ছে আমাদের প্রিয় রসুল, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হি ওয়াজ এ ক্যারিসমেটিক লিডার। লিডার হচ্ছে বাই বর্ন, কিছু মানুষ লিডার হিসেবে পৃথিবীতে জন্মগ্রহণ করেছে। যদি বলি আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন, এই টাইপের আমাদের প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হচ্ছে ক্যারিসমেটিক লিডার, অর্থাৎ নেতৃত্বের পরিপূর্ণ যে গুণটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রফেটকে দিয়ে পাঠিয়েছিল, এবং উনি ওনার প্র্যাকটিক্যাল জীবনে তার জন্মের পর থেকে, তার বুদ্ধি হওয়ার পর থেকে মৃত্যু অবধি উনি এই পৃথিবীর মানুষকে একদম প্রপার যে লিডারশিপ বা নেতৃত্বটা, এটা ওনার ব্যক্তি জীবনে ওয়ার্ড বাই ওয়ার্ড পৃথিবীর মানুষকে এটা দেখিয়ে গিয়েছে। আমরা যদি আমাদের প্রফেটের যে লিডারশিপের যে গুণগুলো, কোয়ালিটিগুলো, এইগুলো যদি আমরা নিজেদের বিল্ড আপ করতে পারি, এটা মোর দ্যান গুড এনাফ। আমাদের জন্য কোনো ইউনিভার্সিটি, কলেজ, স্কুল, এই ধরনের যে সো কল্ড কিছু লিডারশিপের বই কিছু রাইটার লিখছে, এই বইগুলোর থেকে আমাদের জন্য বেটার হচ্ছে ওনাদের জীবন, ওনাদের যে জীবন পলিসিটা ছিল এই লিডারশিপটার ক্ষেত্রে, এটা আমরা যদি ওনার লাইফ স্টাইলটা পরিপূর্ণভাবে ফলো করতে পারি, আমরা পারফেক্ট লিডারশিপ আমাদের ভিতর গ্রো আপ করতে পারবো, বিল্ড করতে পারবো। লিডারশিপ ইজ নট জাস্ট অ্যাবাউট এ টাইটেল অর পজিশন। আমাদের অনেকেই যখন ম্যানেজারিয়াল চেয়ারে বসে পড়ি, তখন আমরা এটা মনে করে নিই, দিস ইজ মাই সুপ্রিম চেয়ার অ্যান্ড আই এম প্রেসিডেন্ট অফ দিস অর্গানাইজেশন। আমাদের অধিকাংশ ম্যানেজমেন্টের ভিতরে যেনারা কোনো টিমকে লিড দেন, সেলসে যারা ম্যানেজার হয়ে যায়, সেদিন থেকেই ম্যাক্সিমাম মোস্ট অফ দ্য পিপল ট্রাই টু থিঙ্ক দ্যাট অ্যান্ড স্টার্ট থিঙ্কিং দ্যাট আই এম দ্য প্রেসিডেন্ট অফ দিস অর্গানাইজেশন অর আই এম দ্য প্রেসিডেন্ট অফ দ্য টিম। যখন থেকে এই প্রেসিডেন্টটা হয়, সেদিন থেকে ওই সেলস প্রফেশনাল আর লিডার থাকে না, উনি তখন বস হয়ে যায়। পৃথিবীতে বসিং করা আর ব্লেম গেম করা একদমই ইজি। এ ধরনের লোকগুলো যারা তাদের প্র্যাকটিক্যাল লাইফে বসিং স্টাইলটা ফলো করে বা বসিং করতে চাই, যারা বসিং করতে চাই, তারা কখনোই তার কর্মজীবনে দীর্ঘমেয়াদী ডেভেলপমেন্ট আনতে পারে না। অন দ্য আদার হ্যান্ড, ওই ব্যক্তিটা বা ওই ব্যক্তি যে তার নিজের ভেতরে বসিং এর যে কোয়ালিটি বা ক্যারেক্টার গুলো ডেভেলপ করে, ওই ব্যক্তিগুলো পরবর্তীতে কখনো কোনো কোম্পানির সিইও, কোনো কোম্পানির জেনারেল ম্যানেজার, এগুলো হওয়ার মতো ক্যাপাসিটি তারা কখনোই আর্ন করতে পারে না। আপনার যে টিম আছে, এই টিমের ক্ষেত্রে একজন লিডারের সর্বপ্রথম কেয়ারিং হতে হবে। সর্বপ্রথম এই লিডারশিপ, এই শব্দটা জাস্ট নট অ্যাবাউট এ টাইটেল অর পজিশন, এটা হচ্ছে ইটস অ্যাবাউট অ্যাকশন অ্যান্ড এক্সাম্পল। একজন সেলস লিডার যে সেলসে নেতৃত্ব দেওয়ার মতো যে ম্যানেজারের গুণাবলী আছে, ওই ম্যানেজার 100% ওই চেয়ারটাকে, তার দায়িত্বের জায়গাটাকে খুব পারফেক্টলি যেমন মেনটেন করার চেষ্টা করে, সর্বোপরি তার যে টিম, এই টিমকে উনি 100% ডেভেলপ করার চেষ্টা করে। উনি শ্যাডো লিডারশিপ তৈরি করে। একজন ভালো লিডার তার জুনিয়র যে কলিগ গুলো আছে, তার যদি আরএসএম হয়, তার নিচে যে আরএসএম, এর নিচে এরিয়া ম্যানেজার, এরিয়া ম্যানেজারের ডাউন দ্য লেভেলে টিএসএম, টিএসএম এর ডাউন দ্য লেভেলে আমরা যদি ধরি সেলস অফিসার পর্যন্ত, তাহলে যদি ওই আরএসএম লিডার হয়, তাহলে বাই সিকোয়েন্সিয়ালি এএসএম তার ভিতরে লিডারশিপ গ্রো করবে, এরিয়া ম্যানেজার তার ভিতরে লিডারশিপ গ্রো করলে তার টিএসএম এর ভিতরে লিডারশিপ গ্রো করবে, এবং যখনই ওই টিএসএম এর ভিতরে এই লিডারশিপটা গ্রো করবে, তার পরবর্তীতে তার জন্য একদম রুট লেভেলে যে সেলস ফোর্সটা আমাদের জন্য কাজ করে, কোম্পানির বা সেলস অর্গানাইজেশন ডেভেলপমেন্টের কাজ করে, আমাদের সেলস অফিসার বা কোনো কোনো কোম্পানিতে সেলস রিপ্রেজেন্টেটিভ বলে, এসআর বলে, এই বটম টপ টু বটম লেভেল পর্যন্ত যখন নেতৃত্বের অবয়বে পুরো টিমটা মোড়ানো হবে, তখন ওই টিমটা হবে আনবিটেবল টিম, এবং ওই লিডারের নেতৃত্বে ওই টিমটার দ্বারা এনিথিং, এনি অ্যাচিভমেন্ট ইজ মাচ মোর ইজিয়ার। যে কোনো অ্যাচিভমেন্ট ওই টিমের পক্ষে সম্ভব। আমাদের এই জায়গাটার ক্ষেত্রে
100% বাঙালি ম্যানেজমেন্টে যখনই আমরা পদমর্যাদায় বসে পড়ি, আমরা যখন একটু ডেভেলপমেন্টের দিকে যাই, চেয়ার দিকে যাই, তখন আমরা অটোক্রেসি প্র্যাকটিস শুরু করি। পার্টিসিপেটরি ম্যানেজমেন্টের আর আমাদের তখন টোটালি ব্রেন থেকে বেরোয় যাই। আমি যে লিডার, আমার যে টিমে আরো আমার যে কলিগরা আছে, আমার একটা কলিগের খুব ভালো একটা প্ল্যানিং থাকতে পারে। আমি যদি পার্টিসিপেটরি স্টাইলে আমার লিডারশিপ স্টাইল চালাই, আমি যদি অংশগ্রহণমূলক নেতৃত্ব দিতে পারি, তাহলে আমার জুনিয়র একটা কলে আমরা এসআর, আমার এসআর থেকে বেস্ট একটা সেলস পলিসি প্ল্যান আসতে পারে, যে প্ল্যানিং এর সাব্বির, সাব্বির আপনি একটু নেক্সট স্লাইডে যাবেন তো কাইন্ডলি, একটু পরের স্লাইডে যাবেন। ঠিক আছে স্যার। আচ্ছা, এখানে একটা বিষয় দেখেন আপনারা, যে একজন লিডারের কি অ্যাট্রিবিউটস অফ ইফেক্টিভ লিডার। একজন ইফেক্টিভ লিডারের বেশ কিছু পারফেক্ট কোয়ালিটিস থাকে। এর ভিতরে নাম্বার ওয়ান হচ্ছে ভিশনারি, অর্থাৎ একজন লিডার ডেফিনেটলি তার ভিশন থাকবে। একজন সাধারণ সোকল্ড বস বা সাধারণ একজন লিডারের থেকে একজন ইফেক্টিভ লিডার, যে লিডারটা তার লাইফে সফল, তার একটা লম্বা ভিশন থাকবে, তার টিম নিয়ে, তার ওয়ার্ক প্ল্যান নিয়ে, তার নিজের পার্সোনাল ক্যারিয়ার নিয়ে। উনি চিন্তা করবে যে 2024 আমি আরএসএম আছি, 2025 ডেফিনেটলি আমি এনএসএম হব। এনএসএম হওয়ার জন্য আমার কি কি কাজ করতে হবে, কি কি ভিশন আমাকে ফুলফিল করতে হবে, এটার জন্য ওনার প্ল্যান থাকে। একজন পারফেক্ট লিডারের ডিসিভ অর্থাৎ ডিসিশন মেকিং যে ক্ষমতাটা, এটা 100% অ্যাকুরেট টাইমে, রাইট টাইমে রাইট ডিসিশন নেওয়ার ক্ষমতা থাকতে হবে। এবং অ্যাকাউন্টেবিলিটির জায়গাটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় কি, কর্পোরেট ওয়ার্ল্ডে আমাদের বর্তমান বাঙালি যে ম্যানেজমেন্টে কর্পোরেট পলিটিক্স জঘন্যভাবে ডেভেলপ করছে। এই কর্পোরেট পলিটিক্সের মানে দৌরাত্মে পড়ে আমরা আমাদের যে লিডাররা তারা দায়িত্ব নিতে চায় না, তারা স্টেটলি ব্লেম গেম খেলে তার জুনিয়র কলিগদের সাথে। না এটা ও করেছে, এটা ওই ম্যানেজারের দোষ, এটা ওই এসআর এর দোষ, এটা ওই টিএসএম এর দোষ। আপনি কি কখনো ওই ছেলেটার দায়িত্ব নিয়েছেন? আপনি কি কখনো তার গ্যাপগুলোকে ক্যাপ করার চেষ্টা করেছেন? কারেক্টিভ অ্যাকশন প্ল্যান নিয়েছেন? একটা ছেলের 9টা গুণ ভালো, একটা গুণ খারাপ, আপনি কি তাকে 3 মাস অবজারভেশন নিয়েছেন, ক্লোজ মনিটরিং নিয়েছেন, আপনার টিমমেটকে, আপনার কলিগকে নিয়েছেন? মানুষকে দিয়ে যদি টিউনিং করানো যায়, তাকে সমস্তভাবে কনভার্ট করা সম্ভব। আপনি তো 10 নম্বর গুণটা যদি কারেক্ট করে দিতে পারতেন নিজ দায়িত্ব নিয়ে, তাহলে 100% আপনার টিমমেটের ওই ছেলেটা এক সময় আপনার আপনার হাতে গড়া বেস্ট একজন লিডার হতে পারতো। আমাদের একজন পারফেক্ট লিডারের ডেফিনেটলি ইম্প্যাথেটিক হতে হবে। ইম্প্যাথিক, আপনার কলিগের ফিলিং, তার ফ্যামিলি প্রবলেম, আপনার কলিগের তার পার্সোনাল প্রবলেম, তার মেন্টাল প্রবলেম, প্রত্যেকটা ব্যাপার আপনাকে রেমেডি দিতে হবে। আপনি তার উপর জাস্ট অর্ডার জারি করবেন আর আপনি লিডার হয়ে যাবেন, নট লাইক দ্যাট। লিডারশিপ ইজ নট এ লাইক এ চকলেট দ্যাট ইউ উইল বাই থ্রো 5 টাকা অ্যান্ড ইউ উইল এনজয় দ্য চকলেট। এত সহজ না। আপনার লিডারশিপ ডেভেলপ করতে হলে ডেফিনেটলি আপনার কলিগের প্রতি এমপ্যাথেটিক হতে হবে। কলিগের বাচ্চাটা অসুস্থ আজকে, তার বাচ্চাটা জ্বর, আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় কি তাদেরকে ছুটি অ্যালাউ করতে চাই না। কেন? ডেফিনেটলি আপনি ওই ছেলেটাকে, আপনার তার বাচ্চা অসুস্থ, নিজে দায়িত্ব নিয়ে বলবেন যে আপনি আজকে আপনার বাচ্চার টেক কেয়ার করেন, আমি আপনার অ্যাক্টিভিটিস গুলোর টেক কেয়ার করতেছি। আপনি যখন এজ এ লিডার হিসেবে তার দায়িত্বটা নেবেন, তার পরিবারের প্রতি এমপ্যাথেটিক হবেন, সিম্প্যাথি দেখাবেন, তখন ওই ছেলেটা আজীবন আপনাকে তার মনের মণিকোঠে রাখবে, মাথায় রেখে রেসপেক্ট করবে যে আমার লিডার আমাকে ফ্লোর দিয়েছিল, আমার ফ্যামিলি প্রবলেম আমাকে পাশায় দাঁড়াইছিল। এটাই হচ্ছে প্র্যাকটিক্যালি আপনাকে ডেডিকেটেড হতে হবে। লিডারশিপের চেয়ারটা শুধু দেওয়ার জন্য, নেয়ার জন্য না, বসের চেয়ার নেওয়ার জন্য। একজন বস উনি নিবে,
অন্যের সাথে ব্লেম গেম করবে যে অমুক এরিয়া ম্যানেজার কাজ করে নাই, অনেক অমুক এসআর কাজ করে নাই, বসের জন্য অ্যাচিভমেন্ট হয় নাই, তো হোয়াট দ্য হেল ইউ হ্যাভ ডান, আপনি কি করছেন? আজকে আমাদের দেশে যে ম্যানেজমেন্ট সিস্টেম, এই সিস্টেমটা কলাপস করেছে শুধুমাত্র এই ধরনের, এই যে আমি বলে থাকি পিয়ন পিয়ন টাইপের লিডার, যারা হেড অফিস থেকে একটা অর্ডার পাবে, তার টিমকে বলে দেবে আজকে 2-2 4, এই সিম্পল কথাটা, কিন্তু তার কোনো পার্সোনাল কোনো অ্যাক্টিভিটিস নাই, তার দায়িত্ব নেওয়ার মতো কোনো মানে সে অ্যাবিলিটি সে ডেভেলপ করতে পারে নাই। বাট দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে এই ধরনের ব্যক্তিগুলো, যেগুলো তাদের সুপিরিয়র বা তাদের আপার লেভেলকে তারা বিভিন্নভাবে অয়েলিং করে, তারা জাস্ট বসের পূজা করে, এই লোকগুলোই কর্পোরেট ওয়ার্ল্ডে বর্তমানে ভালো থাকে। আর যারা ডেডিকেটেড, যারা 100% ডিভোটেশন দিয়ে কাজ করে, ভালো লিডার, তাদের অবস্থা হয় দিন শেষে বা ছাই ফেলতে ভাঙা কোলা। এই লোকগুলো খুব খুব কষ্ট হয় তাদের ক্যারিয়ারে ডেভেলপমেন্ট করতে গেলে। এই ধরনের মানে রিয়েল লিডারদের বাংলাদেশের সেলস এন্ড মার্কেটিং এ কোনো মূল্য নাই, কোনো দাম নাই। বহির্বিশ্বে আছে, ইউরোপ আমেরিকাতে ডেভেলপ কান্ট্রিতে প্রচুর পরিমাণে তারা লিগাল প্র্যাকটিসটা করে। আমাদের দেশের এইচআরও যেমন লিগাল প্র্যাকটিসটা করে না, আমাদের উপরে যারা মানে ইমিডিয়েট যারা দায়িত্বশীল থাকে, ওনারাও এখন ডুবে গেছে আপনার ব্যক্তি বোঝাতে। তারা কখনো রাইট কোনো লিডার সিলেক্ট করে না, রাইট কোনো লিডারকে তারা ডেভেলপ করে না, নার্সিং করে না। তার পছন্দের একটা ছেলে তার মতো করে চলতেছে, তাকে অয়েলিং করতেছে, সেই ছেলেটাকে প্রমোশন দিচ্ছে, ইনক্রিমেন্ট দিচ্ছে, বাট উই আর নট বিল্ডিং এ লিডার। এই কারণে দুর্ভাগ্যের ব্যাপার হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা বড় বড় কোম্পানিতে আজকে বাইরে থেকে, ইন্ডিয়া থেকে, মালদ্বীপ থেকে, তারপরে শ্রীলঙ্কা, ভুটান থেকে আমরা লিডার হায়ার করি। ভেরি প্যাথেটিক। বাংলাদেশের সিও আমরা ডেভেলপ করতেই পারি না। আমি কাছ থেকে দেখেছি যারা দায়িত্ব নিয়ে যে ম্যানেজার গুলো কাজ করে, তাদের জায়গা একদম ওই টেবিলের নিচে হয়। হোয়াটএভার। নাম্বার 6, একজন লিডারকে ডেফিনেটলি সাহসী হতে হবে, সাহসী সিদ্ধান্ত নিতে হবে। তার যে কোনো সিদ্ধান্তের ব্যাপারে সাহসী পদক্ষেপ নিতে হবে। সেটা তার কোম্পানির যে কোনো প্ল্যানিং এর ব্যাপার হতে পারে, তার কোনো ডিসিশন হতে পারে, তার কালিকের কোনো ক্যারিয়ার ডেভেলপমেন্টের ব্যাপারে, ইভেন তো তার পার্সোনাল ক্যারিয়ার ডেভেলপমেন্টের ব্যাপারে। একজন লিডার যদি দেখে যে তার কোম্পানিকে সে পরিপূর্ণভাবে দিচ্ছে, বাট সে 100% রেভিনিউটা বা তার সঠিক যে পাওনাটা সেটা তার এইচআর থেকে পাচ্ছে না বা কোম্পানি থেকে পাচ্ছে না, তখন তাকে 1000 ডের ভিতরে ওই কোম্পানি ছেড়ে দেওয়া উচিত। আমি মনে করি 100% যদি 3 বছরের ভিতরে কেন কোম্পানি কোনো ভালো লিডারকে মূল্যায়ন না করে, ডেফিনেটলি কোম্পানিকে গুড বাই বলা উচিত। অর্থাৎ ওই কোম্পানি আপনার জন্য যোগ্য না, অথবা আপনি ওই কোম্পানির জন্য যোগ্য না। আপনি এজ এ লিডার হিসেবে যোগ্য, কিন্তু ওই কোম্পানি বা ওই সিস্টেমের জন্য হয়তো আপনি যোগ্য না। ইন্টিগ্রিটি একজন লিডারের মাস্ট হ্যাভ প্র্যাকটিস, এটা থাকতেই হবে। একজন লিডারকে ইথিক্যাল প্র্যাকটিস, সে কখনো আনইথিক্যাল কোনো প্র্যাকটিস করতে পারবে না। উনি কখনো অন্যায়, কোন ধরনের করাপশন, এগুলোর সাথে জড়াতে পারবে না। এগুলোর সাথে যাদের ব্যাড প্র্যাকটিস করার অভ্যাস আছে, যারা লিডার হওয়ার যোগ্যতা রাখে না, এটা তাদের সাথে যাই। একজন লিডার সবসময়ের জন্য স্ট্রং মোরালিটি এবং ইথিক্যাল প্রিন্সিপাল, উনি ওনার ইথিক থেকে কখনো সরবে না। অর্থাৎ উনি একজন পারফেক্ট লিডারশিপের যে কোয়ালিটি গুলো অ্যাডাপ্ট করছে, উনি কখনো কোনো ম্যানেজমেন্টের সাথে কখনো কম্প্রোমাইজে যাবে না। একটা ছেলের উপর অন্যায় করা হচ্ছে, একজন লিডার তার টিমের একটা ছেলের প্রতি অন্যায়ভাবে তাকে টার্মিনেট করা হচ্ছে বা ট্রান্সফার দেওয়া হচ্ছে, একজন লিডার কখনো এটা অ্যালাউ করবে না। উনি ডেফিনেটলি ওনার ভয়েস রেজ করবে যে নো স্যার, আপনি এটা করতে পারেন না আমার টিমের ছেলের প্রতি। আমি তার সুপারভাইজার বা আমি তার লিডার, আমি দেখবো ওর ব্যাপারে ডিসিশনটা কি হবে। সো সাব্বির, একটু আপনি তারপরের স্লাইডে যাবেন। সাব্বির শুনতে পাচ্ছেন আমাকে? আমাদের একটা বিষয় আমি সবসময় বলি, একজন পারফেক্ট লিডার ওনার প্রত্যেকটা ম্যানেজারের যদি দেখার দৃষ্টি হয় ফানেল,
উনি কিন্তু টানেল দেখবে না, উনি দেখবে ফানেল ভিশনারি। অর্থাৎ একটা ফানেল বা কাক দেখি না আমরা, অন্যান্য সাধারণ যারা অ্যাজ ইউজুয়াল বস, তারা একটা বিষয়কে দেখে হচ্ছে কাকের উপর অংশ থেকে। আপনারা তো ডেফিনেটলি কাক চিনেন, যেটা দিয়ে আমরা তেল, বা ফানেল যেটা দিয়ে আমরা তেল ও আমাদের বাসা বাড়িতে ইউজ করি, এই ধরনের তেলের যে কর্কটা। আপনার একজন পারফেক্ট লিডারের যদি ফানেল ভিশনারি থাকে, উনি স্টেপ বাই স্টেপ উনি ওনার ক্যারিয়ারে যেমন আগাই যাবে, উনি কোম্পানির তার টিমকে নিয়ে একদম কন্টিনিউয়াসলি ডেভেলপমেন্টের দিকে চলে যাবে। একজন ফানেল ভিশনারি লিডার, সে কন্টিনিউয়াসলি তার ব্যক্তিকে যেমন ডেভেলপ করবে, তার যে টিম আছে সে টিমকেও উনি ডেভেলপ করতে পারবে। আর একজন পারফেক্ট টিম লিডার তার পারফেক্ট টিম নিয়ে কেবলমাত্র একজন একটা কোম্পানির সাস্টেনেবল ডেভেলপমেন্ট করতে পারে। ডেভেলপমেন্ট দুই ধরনের, একটা হচ্ছে টেম্পোরারি ডেভেলপমেন্ট, একটা কোম্পানি নতুন আসছে মার্কেটে, তারা প্রচুর পরিমাণে প্রমোশন দিছে, প্রচুর পরিমাণে আপনার ব্র্যান্ডিং করছে, প্রচুর পরিমাণে ডিস্ট্রিবিউটর অ্যাঙ্গেলে বা রিটেলে প্রচুর পরিমাণে বেনিফিট দিছে। এটা অটোমেটিক্যালি তাদের কোম্পানির এই প্রচারণার কারণে 3-4 মাস তারা একটা হিউজ একটা সেলস পাচ্ছে। বাট সাস্টেনেবল ডেভেলপমেন্ট যদি পেতে হয়, কোম্পানিকে যদি দীর্ঘস্থায়ী টিকতে হয়, যেমন স্কোয়ার। স্কোয়ার আমাদের দেশে আমার দেখা একমাত্র কোম্পানি যাদের লিডারশিপ গ্রো করার, লিডারশিপ মেক করার যে টেন্ডেন্সি তাদের এইচআর এর, তাদের কোম্পানির সুপার অ্যান্ড এক্সেলেন্ট। এই কোম্পানিটা তাদের যারা লিডার আছে তাদেরকে নারিশ করে, তাদের ফ্যামিলির ব্যাপারে কোম্পানির এইচআর এবং কোম্পানির ম্যানেজমেন্ট যথেষ্ট পরিমাণে কেয়ারফুল। যখন কোম্পানি তার এমপ্লয়ির ভালো মন্দের দিকে দেখবে, তখন সেই কোম্পানি থেকে বড় বড় লিডার তৈরি হওয়া সম্ভব। যখন কোম্পানিগুলো আমাদেরকে, যারা আমরা সেলস প্রফেশনে আছি, তাদেরকে মনে করবে যেটা দুধ দেয়া একটা গাভী আমি কিনে নিয়ে এসেছি, এর বাটে যত হাত দিব টানলেই দুধ বেরোবে, এই কোম্পানিটা একসময়, এই মানুষগুলো, আমরা যারা সেলস প্রফেশনে কাজ করি, আমরা প্রচন্ড পরিমাণে হার্ডশিপ করি, আমরা আমাদের ফ্যামিলি থেকে অনেক দূরে থাকি, ডিটাচ থাকি, আমাদের ব্লাড, রক্ত পানি করার টাকায় কোম্পানিগুলো বড় হয়। কিন্তু সবচেয়ে কষ্টের ব্যাপার কি, যে ম্যাক্সিমাম কোম্পানিগুলো তারা যখন তাদের লক্ষ্যমাত্রায় পৌঁছায় যায়, তখন এই ডেডিকেশন মানুষগুলোকে ভুলে যায় অথবা সরে ফেলে দেয়। এটা ট্রু, ভেরি মাচ ট্রু। আমি আমার লাইফে দেখেছি। আমার লাস্ট কোম্পানিতে আমি তাদের বিজনেস হাত দিয়েছিলাম 70 লক্ষ টাকায়, আর সেটা শেষ করেছি আমি 86 কোটি টাকায় 3 বছরে। ম্যানেজমেন্ট মনে রাখে না। আর যে কোম্পানিগুলো তাদের সিস্টেমের সাথে বিট্রে করে, আপনার নোংরা খেলা খেলে, এই কোম্পানিগুলো একসময় গিয়ে ডেফিনেটলি পড়ে যায়। তারা কোনো বাজে উদ্দেশ্য নিয়ে কখনো কোনো কোম্পানি লং রান করতে পারে না। আমাদের সিস্টেমে সমস্যা আছে। আমাদের এখানে বাঙালি ম্যানেজমেন্টে ভালো লিডারকে কোনোভাবে গ্রো করতে দেওয়া হয় না, বারবার তাদেরকে বাধার ভিতর ফেলা হয়। এরপরেও অনেক ভালো নেতৃত্ব, অনেক বাংলাদেশে অনেক সিও এখন বর্তমান সময়ে ডেভেলপ করতেছে, আলহামদুলিল্লাহ, এটা ভালো দিক, এটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। তবে একটা জিনিস সবসময় মনে রাখবেন আপনারা যারা সেলস লিডার, আপনার মেন্টাল হ্যাপিনেস যদি আপনার ভিতরে থাকে, যে আমি কোম্পানি থেকে প্রতি মাসে স্যালারি নিচ্ছি এবং আমার 100% আমি কোম্পানিকে দিচ্ছি, আমি আমার টিমের, আমি তাদের দায়িত্বশীল এজ এ লিডার হিসেবে, আমার জুনিয়রদের আমি দায়িত্বশীল, আমি তাদের সুপারভাইজার, আমি তাদের উপর কখনো জুলুম করি নাই, তাদের দিয়ে কোনো আনইথিক্যাল প্র্যাকটিস করাই নাই, আমি তাদেরকে সৎ শিক্ষা শিখিয়েছি, আমার জীবনে যত লার্নিং আছে, যত কিছু আমি শিখেছি, আমি সবকিছু লার্নিং তাদের মন উজাড় করে তাদেরকে ঢেলে সাজিয়েছি, তাদেরকে দিয়েছি। আপনি নলেজ শেয়ার করলে, আপনি লিডারশিপ, আপনি লিডার, আপনি আপনার অর্জিত জ্ঞান শেয়ার করলে কখনো আপনার জ্ঞান কমবে না। আল্লাহর রহমতে জ্ঞান বিলি করলে জ্ঞান বাড়ে। সো একটা লিডারের বেশ কিছু জিনিস, কোর লিডারশিপ স্কিল অফ এ লিডার, এর ভিতরে নাম্বার 1 কমিউনিকেশন। একজন পারফেক্ট সেলস লিডারের যত তার পারফেক্ট কমিউনিকেশন হবে এবং নেগোসিয়েশন স্কিল যে ম্যানেজারের, যে লিডারের যত পারফেক্ট হবে, উনি তত দ্রুত শাইন করবে ওনার ক্যারিয়ারে, ওনার লাইফে। নাম্বার 2 আমি আগেই বলেছি, ডিসিশন মেকিং। অর্থাৎ আপনার ডিসিশন মেকিং এর ক্ষেত্রে 4টা 5টা ফ্যাক্টর আছে।
প্রথমত হচ্ছে আপনাকে প্রবলেমটা আইডেন্টিফাই করতে হবে। যদি আপনার বিজনেসে কোনো প্রবলেম থাকে, আপনার টিমে কোনো প্রবলেম থাকে, আপনার ডিস্ট্রিবিউটর চ্যানেলে কোনো প্রবলেম থাকে, আপনাকে প্রবলেমটা ফাইন্ড আউট করতে হবে। মিস্টার এক্স আপনার 22টা ডিস্ট্রিবিউটর আছে, এর ভিতরে 19 নম্বর ডিলার করিম এন্টারপ্রাইজ। ওনার প্রবলেম হচ্ছে উনি কোম্পানির বিজনেস ডেভেলপমেন্টে মন নাই। উনি প্রতিদিন গেলে ডিলার পয়েন্টে গেলে অফিসারদের ম্যানেজারদের ব্লেম করে। তার কোনো ইনভেস্ট নাই, তার কোনো মার্কেট অ্যাক্টিভিটিস নাই, তার কোনো পারফেক্ট যে ডেলিভারি করাটা, বিভিন্ন রিটেলে স্টক তোলাটা, এর কোনো অ্যাক্টিভিটিস তার নাই। গেলেই বলে আমার লাভ হয় না, কোম্পানির সাথে ব্যবসা করে আমি ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম, দেউলে হয়ে গেলাম। তখন আপনি যখন তার প্রবলেমটা বুঝতে পারছেন যে এই লোকটার ইনভেস্টমেন্ট নেই, এই ডিস্ট্রিবিউটরটা ফিনান্সিয়ালি উইক, তাহলে পরবর্তী স্টেপ আপনার কি হবে? ইনফরমেশন গ্যাদার করবেন, অর্থাৎ তার মার্কেটে গিয়ে দোকানগুলো ভিজিট করবেন, করে দেখবেন যে কোন কোন দোকানে দোকানদার বলবে যে ভাই আমি মাল চেয়েছিলাম পরশুদিন, আমাকে মাল দেয় নাই। এই রেকর্ডগুলো তাকে ফিজিক্যালি নিয়ে যাবেন ওই ডিলারকে, নিয়ে গিয়ে তাকে ধরাই দিবেন। এসে তার পয়েন্টে এসে আপনি অ্যানালাইসিস করবেন তাকে নিয়ে, যে ভাই আমি তো 10টা দোকানে গেলাম, আপনার 7টা দোকানে আপনার মাল চেয়েছে, আমার এসআর অর্ডার কেটেছে, কিন্তু আপনি প্রোডাক্ট ডেলিভারি করেন নাই। এটা তো আপনার টোটাল ফল্ট ভাই। তারপরে রিস্ক অ্যাসেসমেন্টটা দেখবেন যে এই মুহূর্তে তাকে দিয়ে আমি 10 টন পানি বিক্রি করতে পারছি, ফ্রেশ পানি, 1 লিটার পানি বিক্রি করতে পারছি, কিন্তু এই মুহূর্তে আমি যদি ইনস্ট্যান্টলি ডিলার ক্লোজ করি তাহলে আমার এই সেলসটা একদমই হারাই ফেলবো আমি। তাহলে আপনার করণীয় কি হবে? ওই মুহূর্তে আপনি একটা সময় নেবেন, 1 সপ্তাহ বা 10 দিনের সময় নেবেন, নিয়ে আপনি ডিলার সার্চ করবেন। আপনার কোম্পানির পলিসি মোতাবেক বিজনেসটা ডেভেলপ করতে পারে, আমরা বলে দিই টিএসএম দের ভাই ডিলার দেখেন আমি আসতেছি, এসে আমি ফাইনাল করে দেবো। নো, আপনি স্থায়ী ব্যবসা ডেভেলপমেন্ট করতে গেলে আপনাকে ডেফিনেটলি আপনার ব্যবসা ইনভলভমেন্ট হতে হবে। আপনি আরএসএম যাবেন, যাই গায়ে বাতাস খেয়ে ঘুরে চলে আসবেন, এটা আপনার ডিউটি না। আপনি ওই টিমের বসগিরি করে আপনি বেশি দিন সাস্টেন করতে পারবেন না। আপনি ওই টিমের সাথে ঢুকে যান, তার সাথে যান, ওই মার্কেটে 10টা ভালো ভালো ডিলার আপনি নিজে ভিজিট করেন, ভিজিট করে করিম এন্টারপ্রাইজের এগেনস্টে আপনি পারফেক্ট ডিলার দেন। তারপরে টাইমলি আপনি এক্সিকিউশনে চলে যাবেন। 16 দিনের মাথায় করিমকে আপনার চিঠি দিয়ে দেবেন যে মিস্টার করিম সাহেব, আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে কোম্পানি আপনার সাথে কন্টিনিউ করতে পারছে না। তাহলে এই যে একটা প্রবলেম, আপনি স্টেপ বাই স্টেপ যখন গেলেন, ঠিক ওনাকে 15 দিন সময় নিয়ে পরবর্তী মাসে আপনি জলিল এন্টারপ্রাইজকে বিজনেসটা দিয়ে দিলেন। তাহলে ডিসিশন মেকিং এর ক্ষেত্রে আপনাকে পার্টিসিপেটরি হতে হবে। আপনি ফোন করে বলে দিলেন ডিলার রেডি করে আমি আসতেছি না, আপনাকে দায়িত্ব নিতে হবে লিডার হতে হলে। ডেলিগেশন, এই যে ডেলিগেশন যে ওয়ার্ডটা, এখানে 4টা-5টা খুব ইম্পর্টেন্ট টার্মস জড়া আছে। প্রথমত, আমরা আমাদের সেলস টিমকে ট্রাস্ট করতে চাই না বা করি না, অনেকেই নোংরামি করি। এমন নোংরামি হয় যে আমরা এই জুনিয়র টিমমেটদের দিয়ে আমরা গেম খেলি, অর্থাৎ আমি আরএসএম এএসএম এর পিছনে আমি 3টা টিএসএম লাগাই দিলাম, এই দেখেন তো আপনার বস বস কোথায় কোথায় যাই, উনি আমার সম্পর্কে কি কি বলে। এ হচ্ছে কিছু ফালতু মার্কা, আজারা কিছু, ওই যে পিয়ন মার্কা আপনার ম্যানেজার আছে যারা বসে বসতে, এগুলো টিমগুলোর জন্য যেমন বোঝা এবং ওই টিমের প্রত্যেকের জন্য কষ্টদায়ক একজন ব্যক্তি। আপনার টিমকে ফার্স্ট অফ অল আপনাকে ট্রাস্ট করতে হবে। অ্যাসাইনিং টাস্ক ইফেক্টিভলি, আপনাকে ফলপ্রসূত ভাবে যে কাজটা দিবেন এই কাজটা মনিটরিং করে বের করে নিয়ে আসতে হবে। আপনাকে তাদেরকে প্রোভাইড সাপোর্ট অ্যান্ড রিসোর্সেস, আপনার টিমমেটদেরকে আপনাকে সাপোর্ট করতে হবে। সেটা কি দিয়ে? আপনার রিসোর্স বলতে তো আপনি পার্সোনালি কোনো কিছু ইনভেস্ট করতে পারবেন না। কোম্পানি থেকে ব্যবসা ডেভেলপমেন্টের জন্য যে যে জিনিসগুলো, প্রমোশনাল অ্যাক্টিভিটিস, গিফট আইটেম, এগুলো আপনার ম্যানেজমেন্ট থেকে আমাকে নিয়ে আসতে হবে আপনাকে। আপনি খেলবেন ম্যানেজমেন্টের সাথে, এবং আপনার টিমমেটকে যা যা প্রয়োজন ব্যবসার ডেভেলপমেন্টের ক্ষেত্রে এজ এ লিডার হিসেবে ইউ আর বাউন্ড টু গিভ দেম অল টাইপ অফ সার্ভিস, আপনি বাধ্য ওটা দিতে, এজন্য আপনি লিডার। এবং আপনার মনিটরিং একটা প্রসেস থাকতে হবে। একটা কাজ আপনি আপনার টিমকে দিয়েছেন, আপনি ভালোবেসে তার কাছ থেকে মর্নিং টু ইভিনিং আপনি খুব পজিটিভলি ভদ্রভাবে মনিটর করেন, আপনি তাদেরকে ভালোবেসে কাজটা করার চেষ্টা করেন, ডেফিনেটলি আপনার টিম উইল গিভ ইউ 100% রেজাল্ট। মানুষকে ভালোবেসে যে কাজ করানো যায়, তাকে বকা দিয়ে ধমকি দিয়ে এই মডার্ন জামানায় কোনোভাবেই তার 30% কাজ আদায় করা সম্ভব না।
অতএব যারা লিডার হতে চাচ্ছেন পরবর্তীতে, তারা আপনারা ডেফিনেটলি এটা মাথায় রাখবেন। এখন সেলস মার্কেটিং এ আমরা যারা সেলস ছেলেগুলো আসে, মিনিমাম অনার্স মাস্টার্স করা, তারা কেউ বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট করা। হয়তো বাংলাদেশ চাকরি বাজার খারাপ বলে অনেকে পাবলিক ইউনিভার্সিটিতে গিয়েও সেলসে চাকরি নেই। সো তার যে কোয়ালিটিটা আছে, একসময় উনি আপনাকে ক্রস করতে পারে। তা আমরা আমার কলিগদের সাথে এমন কোন আচরণ করব না, কোনো কলিগের এমন কোনো ক্ষতি করব না, যেমন এক সময় গিয়ে দেখা যাচ্ছে উনি জিএমএস চেয়ারে বসে আছে, কিন্তু আমি তার সাথে বেয়াদবি করে বসে আছি, আমার একটা চাকরি দরকার। আপনি তার অনেক জুনিয়র হয়ে যেতে পারেন। কলিগদেরকে রেসপেক্ট করবেন, যারা ফিউচার লিডার হবেন। প্লিজ আপনার কলিগের সাথে খুব ক্ষণকাল, এই পৃথিবীতে আমাদের জীবন, আমাদের অ্যাভারেজ আয়ু হচ্ছে 60 বছর। এর ভিতরে আমরা আমার কলিগদের সাথে কখনোই বাজে আচরণ করবো না, কখনোই কর্পোরেট পলিটিক্স করতে গিয়ে আমরা কোনো কলিগের ক্ষতি করবো না। আমার কারণে যদি কোনো কলিগের জব চলে যায়, তাহলে তার ফ্যামিলি নিয়ে সে কি পরিমাণ সার্ভাইভ করে, আর এই প্রত্যেকটা বদ্ধ আপনার লাইফে লেগে যাবে। আপনি এমন হতে পারেন যে দুয়ারে দুয়ারে আপনাকে ভাতের জন্য ভিক্ষা করা লাগতে পারে। কখনো করবেন না এটা। দুনিয়াতে 2 দিনের দুনিয়া, আপনাকে কাউকে মেরে বড় হতে হবে না তো। খেটে বড় হন, চেটে বড় হবেন না। চেটে কখনোই বড় হতে যাবেন না, খেটে বড় হবেন, যোগ্যতা দিয়ে বড় হন। রিজিকের মালিক আল্লাহ তাআলা। আপনি পরিশ্রম করবেন সৎভাবে, আপনি পারফেক্ট লিডারশিপ, যদি আপনার মনে হয় যে আপনি লিডার হবেন, তাহলে এই লিডারশিপের গুণগুলো আপনার লাইফে বিল্ড আপ করবেন, আপনি এমনি বড় হবেন। আর না হলে হলেন না। অর্থাৎ আপনার রবের কাছে আপনি বলতে পারবেন, বা নিজের কাছে আপনার মেন্টাল মানসিক শান্তি থাকবে, যে আমি কখনো কারোর প্রতি জুলুম করি নাই, অন্যায়ভাবে কারো আমি পেটে লাথি দিই নাই, আমি কারো ক্যারিয়ার ধ্বংস করি নাই, কাউকে আমি চাকরি থেকে অন্যায়ভাবে বের করে দিই নাই। আমি কথাগুলো বলছি প্র্যাকটিক্যাল কথা। অনেকের খারাপ লাগতে পারে, আমার সরি টু সে, আমার কিছু মানে এতে আমার কোনো একটা অনুভূতি হবে না আমার কথাগুলো যদি কারো খারাপ লাগে থাকে। এটাই বাস্তবতা। আপনাকে ভালো মানুষ হতে হবে। ভালো লিডার হতে গেলে সর্বপ্রথম ভালো মানুষ হতে হবে। আর আপনার প্রতিষ্ঠানের এইচআর যদি খারাপ হয়, তাহলে আপনি ভালো মানুষ হয়ে কিছুটি করতে পারবেন না। কিন্তু হায় আফসোস, আমাদের এই বাংলাদেশি ম্যানেজমেন্টের 90% কোম্পানির এইচআর হচ্ছে মালিকের চামচামি করে। সেলসের লোকগুলো তাদের রক্ত ঘামায়ে কোম্পানি ডেভেলপ করে, আর তারা মালিকের চামচামি করে, চাটুকারি করে এই লোকগুলোকে ঠকায়। সাব্বির, একটু নেক্সট স্লাইড যান। স্যার আমি কিছু বলতে চাচ্ছিলাম, আমি রুহুল আমিন বলছিলাম। জি, স্যার আপনার সাথে আমি অবশ্যই একমত সব স্টেপ গুলি, কিন্তু আমি আপনার এখানে প্রশ্নটা স্লাইডটা শেষ করে নিব প্লিজ। আপনাকে জি জি আমি সময় জি দিব জি 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 অ্যান্সার জি করতে, স্যার, হ্যাঁ থ্যাংক ইউ স্যার, প্লিজ। জি জি জি। জি জি জি। সাব্বির, থ্যাংক ইউ। আপনি নেক্সট স্লাইড যান প্লিজ। সাব্বির, আচ্ছা, আপনারা একটা বিষয় দেখেন যে আমাদের দেশে যে লিডারশিপ প্র্যাকটিস গুলো হয়, নেতৃত্বের যে বিষয়গুলো আমরা মেনটেন করে থাকি, তো নর্মালি 6 ধরনের নেতৃত্ব আমাদের সামনে আসে। নাম্বার 1 দেখেন, স্যার আগের স্লাইডটা বাদ পড়ে গেছে মনে হয়। এটা আপনাদের দিয়ে দেওয়া হবে, প্রত্যেকের মেইলে দিয়ে দেওয়া হবে স্লাইডটা। আমি নেটের কারণে আপনাদের অনেক সময় খেয়ে ফেলেছি, আমি আন্তরিকভাবে দুঃখিত। আধা ঘন্টা মতো আমি নেট কানেকশনের কোনোভাবে ঢুকতে পারি নাই। একটু দ্রুত শেষ করি, তারপরে আপনাদের সাথে আমি ফাইনাল ক্লোজিং এ যাব। প্লিজ আমাকে একটু অ্যালাউ করেন। হ্যাঁ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ খায়রুল ইসলাম, আপনাকে ধন্যবাদ। তো আমাদের এখানে দেখেন যে অটোক্রেটিক লিডারশিপ, অটোক্রেটিক যে শব্দটার খাঁটি বাংলা হচ্ছে স্বৈরাচারী। আমরা যখন দায়িত্বের চেয়ারে বসি, একজন ম্যানেজার হতে পারে, সেটা এনএসএম হতে পারে, আরএসএম, হোয়াট এভার, হতে পারে জিএম, যখন এক রোখা কোনো সিদ্ধান্ত হয়, এর ভিতরে যদি টিমের সাথে আলোচনা না করে আমরা কোনো সিদ্ধান্ত নিই, তাহলে এইটা রসুলের সুন্নাহ হিসেবেও এতে কোনো বরকত আসে না। আর অটোক্রেটিক কোনো সিদ্ধান্ত তো এটা শয়তানের সিদ্ধান্ত, এতে তো বরকত আসবেই না। সো আমরা যারা সেলস লিডার হিসেবে আছি, ডেফিনেটলি আপনারা চেষ্টা করবেন যে পার্টিসিপেটরি লিডারশিপটা প্র্যাকটিস করতে। টিমের সাথে মিটিং করেন, হয়তো আপনার একটা সিদ্ধান্ত আপনি নিয়ে ফেলছেন যে আমি এ মাসের আমার যে সেলস টার্গেট অ্যাচিভমেন্টের জন্য আমি 3টা প্ল্যান নেব। হয়তো আপনি 3টা প্ল্যান নেবেনই, বা আপনারটা আপনি ফাইনালি
এক্সিকিউট করবেন, বাট আপনার টিমমেটদের সাথে আলোচনা করে নেবেন, একটা মিটিং কল করবেন, হয়তো হতে পারে জুমে বা ফিজিক্যাল মিটিং করবেন, এবং প্রত্যেকটা টিমমেটের কাছে আপনি আইডিয়া নেবেন। আচ্ছা বলেন তো ছাব্বিশ সাহেব, আমাদের এখানে 5 কোটি টাকা টার্গেট, আমরা তো টোটাল টিমে 6 জন আছি, আপনার টিম লিডার হিসেবে আমি আছি, আর আপনারা আমার ডাউন দ্য লেভেলে 5 জন আছেন, 5 কোটি টাকা আপনাদের শোল্ডারে টার্গেট। তো বলেন কিভাবে কিভাবে আপনার টিম থেকে এই রেজাল্ট আমরা বের করে আনবো? দেখবেন ওই ছেলেগুলো একজন বলবে যে স্যার আমার মার্কেটটা তো খুবই ভালো, রহিম ভাইয়ের মার্কেটটা একটু খারাপ, আপনি ওখান থেকে আমাকে 20 লাখ 30 লাখ টাকা লোড দিয়ে দেন, আমি করে দেব, আমরা ইন এ টিম এই অ্যাচিভমেন্টটা করব। দেখবেন যেটা বরকতপূর্ণ হবে, এবং তাদের যখন আপনি অংশগ্রহণমূলক এর সুযোগ দিবেন, তখন ওই জায়গাটা থেকে আলহামদুলিল্লাহ আপনার রেজাল্টও খুব পারফেক্টলি বেরোয় আসবে, আপনি অ্যাচিভমেন্টও করতে পারবেন, এবং আপনার টিমের যে লিডারশিপটা এটা কিন্তু খুব স্ট্রংলি কিন্তু গ্রো করবে। ঠিক আছে, আপনি কার্টিস বন্ধ করেন, আমি দেখছি। জি স্যার, শোনা যাচ্ছে স্যার। ওকে, তাহলে আমরা অটোক্রেটিক যে লিডারশিপ এই প্র্যাকটিসটা থেকে আপনি, জি জি, একমুখী সিদ্ধান্ত আমরা কখনো নিব জি না। শোনা যাচ্ছে। যারা সেলস লিডার আছেন আমরা চেষ্টা করব যে আমরা অবশ্যই টিমের সাথে ডিসিশনটা নিয়ে শেয়ারিং কেয়ারিং এর মাধ্যমে একটা সিদ্ধান্ত নিব। দ্বিতীয় টাইপের যে লিডার হয়, মানে 2 নম্বর ক্যারেক্টারের যে লিডারশিপটা হয়, যে লিডার ডেমোক্রেটিক আর পার্টিসিপেটরি লিডারশিপ, এই কথাটাই বলছিলাম। দিস ইজ দ্য ওয়ান অফ দ্য বেস্ট লিডারশিপ স্টাইল, এটা নেতৃত্বের সর্বশ্রেষ্ঠ স্টাইল। আপনি ডেমোক্রেটিক অর্থাৎ গণতান্ত্রিক মনে হতে হবে। আপনি আই এম দ্য অল ইন অল, আই এম দ্য বস, মাই ওয়ার্ড ইজ ফাইনাল ওয়ার্ড, আমার অফিস আমার কথাই ফাইনাল কথা, আমার সিদ্ধান্ত শেষ সিদ্ধান্ত, এভাবে করলে রেজাল্ট আসবে ঠন 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 0। আর যখন আপনি এইটা মেনটেন করবেন, আপনি যখন ডেমোক্রেটিক লিডার হবেন, আপনার ক্যারিয়ার সারা জীবন ধরে চলে যাবে। চাকরি ছেড়ে দিবেন, 10 বছর পর দেখা হলে আপনার কলিগটা আপনাকে স্যার বলেই ডাকবে, স্যার কেমন আছেন, আপনার শরীরটা ভালো তো, বাবুরা কেমন আছে, ফ্যামিলির সবাই কেমন আছে। এটাই হচ্ছে আপনার অ্যাচিভমেন্ট, একজন মানুষ হিসেবে আপনার অ্যাচিভমেন্ট, একজন সেলস লিডার হিসেবে এটা আপনার অ্যাচিভমেন্ট। লেজেস ফ্রি ফায়ারি লিডারশিপ, এই ধরনের লিডারশিপ স্টাইল গুলো আপনারা জানেন, আমি আর ন্যারেট করব না। নাম্বার 4, ট্রান্সফরমেশনাল লিডারশিপ। দেখেন, হিয়ার লিডার ইন্সপায়ার এন্ড মোটিভেট টিম। এমন কিছু ব্যক্তিকে আল্লাহ তাআলা এমন কিছু গুণ দিয়ে পাঠাইছে, যে ব্যক্তিটা, যে জিএমটা চলে গেলে ওই কোম্পানি সেলসের 100 জন 200 জন লোক থাকলে ওনার পিছনে চলে যায়। আমি এরকম কয়েকজন লিডারের নাম বলতে পারি, আপনারাও অনেকে জানেন, যে লিডারটা চলে গেলে তার পিছনে 300 লোক একসাথে চলে যায়। আলমগীর স্যার, উনি ফ্রেশের সিএমও ছিল, সিও ছিল। এই মানুষগুলো এতটাই জনপ্রিয় লিডার যে ওনারা চলে গেলে, যেমন মমতাজ স্যার আইসক্রিমের, মমতাজুল ইসলাম, ওনারা এক জায়গায় গেলে 200-300 লোক এক ডাকে চলে আসে। আমাদের বর্তমান সময়ে সেভয়ে লিড করতেছে মিজানুর রহমান স্যার, উনি একটা ডাক দিলে এরকম বহু ম্যানেজার, আরএসএম, এনএসএম, ডিজিএম, জিএম, ওনার কথায় 200-300 চলে যাবে ওনার কোম্পানিতে। কি কোম্পানি, দ্যাট ডাজেন্ট ম্যাটার, এ গুড বস ইজ বেটার দেন এ গুড কোম্পানি। এই ধরনের এই লিডারশিপটাই হচ্ছে আপনার ট্রান্সফরমেশনাল লিডারশিপ। যে ব্যক্তি হচ্ছে একটা কোম্পানি, তারা প্রত্যেকে মনে করে তার লিডাররা অনেক এতটা পরিমাণে নিজেকে প্রুভ করছে, এত ভালোত্ব দেখাইছে। সেলসে, এই রহিম সাহেব আরএসএম কে ফোন দিছে, আপনার টিমে 20 জন নিয়ে চলে আসেন কালকে সকালে, ও চলে যায় ইনস্ট্যান্ট চাকরি ছেড়ে দিয়ে। অর্থাৎ গার্মেন্টস ওয়ার্কাররা যেভাবে জিএম কে মেনটেন করে, এই গার্মেন্টস ওয়ার্কারদের মতো এমন বহু লিডার আছে যারা ফোন দিলে বহু আরএসএম, ডিজিএম, জিএম ওনার এক কথায় চলে যায়। স্যালারি কত দিবে, সুযোগ কি দেবে, একটা বার হবে না। এটা হচ্ছে সবচেয়ে বড় সফলতা। আমরা যদি কখনো এরকম লিডারশিপটা নিজেদের ভিতরে নিজেদেরকে তৈরি করতে পারি, এটা আমাদের চরম সফলতা। আরেকটা লিডার হচ্ছে আপনার ট্রানজাকশনাল লিডারশিপ, অর্থাৎ রোবট লিডার। হেড অফিস থেকে একটা কমান্ড দিছে যে মিস্টার এক্স আগামীকালকে অফিস বন্ধ বা শুক্রবারে অফিস খোলা। উনি একটা বারও বলবে না যে শুক্রবারে কেন অফিস খোলা, 6টা দিন আমার ছেলেরা কাজ করেছে, ফ্রাইডেতে হলিডে লাগবে। একটা মানুষ একদিন রেস্ট লাগে, তাহলে সে পরবর্তী 6 দিন পারফেক্টলি কাজ করতে পারে। ওই যে বলছে রোবট, এই আগামীকাল একটা মেসেজ দিয়ে দেবে হোয়াটসঅ্যাপে, টুমরো ইজ ফ্রাইডে, আওয়ার অপারেশন ইজ ওপেন,
এটা হচ্ছে রোবোটিক লিডার, যার কোনো গতি নাই, যে লিডারের উনি হচ্ছে এই ধরনের লিডার হিসেবে প্র্যাকটিস করে। এটা হচ্ছে অথর্ব মার্কা লিডার। আল্লাহর রহমতে আমরা যেন এরকম লিডার না হই। সিচুয়েশনাল লিডার, হোল্ড আমব্রেলা অ্যাকর্ডিং টু রেইন মুভমেন্টস। এটা খুব দামি একটা কথা। বৃষ্টির গতি দেখে ছাতা ধরা কিছু লিডার আছে, এরা হচ্ছে ম্যানেজমেন্টের জুতার তলা চাটে। বহুত ম্যানেজার এখানে আছে, এটা শুধু ওদের দোষ না, ওই কোম্পানির ম্যানেজমেন্টই এটা তাদেরকে অভ্যস্ত করে ফেলছে যে আমার জুতার তলা না চাটলে তোমার ভবিষ্যতে কোনো উন্নতি নাই। খুব খারাপ লাগে। একজন মানুষ দিনের পর দিন, মাসের পর মাস অ্যাচিভমেন্ট করে যায়, কিন্তু তার কোনো খবর নাই। যে লোকটা জুতার তলাটা ছাড়তে পারে, এই লিডার গুলো টাপাটাপ টাপাটাপ প্রমোশন পেয়ে যাচ্ছে। আসলে কি এটা সম্মানের? আপনারা নিজেদের কাছে চোখটা বন্ধ করে রাতে একটু চিন্তা করবেন যে আমি যে কারো জুতার তলা চেটে আজকে প্রমোশন নিচ্ছি, বস হচ্ছি, এটা কি সম্মানের? কখনোই সম্মানে না। হয়তো এটা আমরা করে থাকি আমাদের পেটের তাড়নায়। জবটা দরকার, বাংলাদেশের জবের খুব অভাব, আমার চাকরিটা দরকার। অনেক সময় আমাদের এই যে দুর্বলতার সুযোগ নিয়ে ম্যানেজমেন্ট আমাদের যেটা করাই, আর যারা এটা করাই তারা কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে চরম বিচারের মুখোমুখি হবে। যদি কোনো এইচআর করাই, এইচআর জিএম হতে পারে, এইচআর ম্যানেজার হতে পারে, অ্যাডমিন ম্যানেজার হতে পারে, অ্যাডমিন জিএম হতে পারে, ইভেন তো আপনার সেলসের জিএম হতে পারে। যদি আপনার এই দুর্বলতার সুযোগ নিয়ে আপনাকে ব্ল্যাকমেল করে, তাহলে এই লিডারগুলো কালকে 100% কিয়ামতের দিন জাহান্নামে যাবে। যদি তার কলিগকে এভাবে কষ্ট দেয়, তার দুর্বলতার সুযোগ নিয়ে তাকে এটা করাই। আমি পার্সোনালি তাদেরকে প্রচুর ঘৃণা করি, অন্তর থেকে ঘৃণা করি এবং বদদোয়া করি তাদের জন্য, তারা যেন ধ্বংস হয়ে যায়। মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে কখন তারা না নেয়। টুলস ফর ডেভেলপমেন্ট লিডারশিপ। আপনার প্রথম কথা যে নাম্বার 1, সেলফ অ্যাসেসমেন্ট। নিজের মন্দটা খুঁজবেন, নিজেকে নিজে প্রশ্ন করবেন সারাদিন কাজ শেষে গিয়ে যে আজকে আমি কোনটা ভালো করলাম, কোনটা অন্যায় করলাম, কোনটা আমার ঠিক হয় নাই, কোনটা করা আমার ঠিক হয়েছে, আর যেটা অন্যায় করছি সেটা ভবিষ্যতে করব না। সিক ফিডব্যাক। আপনি আপনার টিমে ফিডব্যাক নিবেন। একটা কাজ করলে যে রহিম সাহেব, গত মাসে তো আমি সিদ্ধান্ত নিছিলাম, বা আমরা তো সবাই মিলে সিদ্ধান্তটা নিলাম, এটা কি ঠিক ছিল? এটা কি কারোর জন্য কষ্টদায়ক হয় নাই তো? বা আমাদের কোনো কলিগ কষ্ট পায় নাই তো? এটা। আর ডেফিনেটলি আপনাদের কাছে আমার পার্সোনালি রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা যত বড় হবেন তত আপনার কলিগের প্রতি সহানুভূতিশীল হবেন। ম্যানেজমেন্ট 2 বছর পরে আপনাকে মনে রাখবে না, বাঙালি ম্যানেজমেন্ট তো মনে রাখবেই না। 3 বছর পরে তাদের স্বার্থ সিদ্ধি শেষ, আপনার মতো লোককে ওনারা গলা ধাক্কা দিতে এক মুহূর্ত ভাববে না। এটা হচ্ছে আমাদের সর্বশেষ পরিণতি সেলস অ্যান্ড মার্কেটিং পিপলদের। আমাদের যখন যৌবন ফুরাই যায় তখন ওনারা আমাদেরকে ছুড়ে ফেলে দেয়। উন্নত বিশ্বে সেলসের চাকরি ছাড়া পরে হিউজ অ্যামাউন্ট টাকা পাওয়া যায়। ইউরোপে, জার্মানিতে, কানাডাতে, যেগুলো দেশ আছে, কানাডাতে, অস্ট্রেলিয়াতে যারা সেলস প্রফেশনে থাকে তাদের অনেক অনারিয়াম দেয়, প্রচুর টাকা স্যালারি দেয়। এবং চাকরি ছেড়ে দিলে যেমন গ্লাসকো স্মিথ, তারপরে নেসলে, তারপরে আপনার ওইখান থেকে আরলা, তারপরে এখান থেকে 7 আপ, তারা প্রচুর টাকা দেয়। যারা সেলস থেকে বিদায় নেয় তাদেরকে হিউজ অ্যামাউন্ট টাকা দেয়, যেটা দিয়ে তার বাকি জীবন তার পরিবার নিয়ে তারা চলতে পারে। কিন্তু দুঃখের বিষয় আমাদের দেশীয় কোনো কোম্পানি আমাদের জন্য এটা করে না। ইভেন দো আমাদের চাকরি ছেড়ে দিলে আমাদের বেতনটা, টিএডি বিলটাও আটকায় দেয়। খুবই জঘন্য। এবং এই মালিকগুলো জাহান্নামের সর্বনিম্ন পর্যায়ে থাকবে। যারা সেলসের লোকের টাকা মেরে খায় বা এই টাকা দিয়ে সে তার কোম্পানির একটা ইট গাঁথে, এরা জঘন্য জাহান্নামী এবং এরা সবচেয়ে বড় ফকির, সবচেয়ে ভিখারি এরা। এই ভিখারিদের প্রতি, যারা সেলসের লোকের টাকা মারে তারা সবচেয়ে বড় ভিখারি, ভিখারি এবং ভিখারি। এই ভিখারিদেরকে যদি বুঝে ফেলেন যে এটা ভিখারি কোম্পানি, তাহলে সেখান থেকে বিদায় নিয়ে নেবেন। আপনার লার্নিং এন্ড ডেভেলপমেন্ট, আপনার যদি লিডারশিপে ডেভেলপ করতে চান, জিএমএনএসএম ডিরেক্টর পর্যন্ত যেতে চান, প্রতিনিয়ত আপনাকে শিখতে হবে। শেখার কোনো বিকল্প নেই। আপনাকে এর মূল অস্ত্র হচ্ছে আপনার বই পড়া, যে কোনো ধরনের ট্রেনিং করা। যেমন এখন বর্তমান সময়ে এআই আসছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আপনি এআই এক্সপার্ট হন, সময়ের সাথে সাথে নিজেকে অ্যাডাপ্ট করবেন।
বর্তমান আজকে একটা এআই এর যুগ আছে, কালকে সিআই এর যুগ আসবে। আপনি পরশুদিন ওই সিআই এর সাথে অ্যাডাপ্ট হয়ে যাবেন, অর্থাৎ নিজেকে আপডেট করবেন সময়ের সাথে সাথে। যেমন নোকিয়া কোম্পানি স্মার্টফোন বানায় নাই, কিন্তু স্যামসাং কোম্পানি তখন স্মার্টফোন বানাই। ওই সময়ে স্মার্টফোনের ডিমান্ড ছিল সারা পৃথিবীব্যাপী। স্যামসাং হয়ে গেছে এখন বাংলাদেশে সারা পৃথিবীতে নাম্বার 1 2 কোম্পানি। নোকিয়া পৃথিবী থেকে হারাই গেছে শুধু ম্যানুয়াল থাকার কারণে। সো আপনাদের ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে প্লিজ অলওয়েজ লার্নিং এর ভেতর থাকবেন, বিভিন্ন ট্রেনিং করবেন। সেটা হতে পারে কম দামি বেশি দামি, যার যেমন ক্যাপাসিটি আছে। অনলাইন ট্রেনিং করবেন, ট্রেনিং বই পড়বেন, বই থেকে বিভিন্ন আপনার নলেজ গ্যাদারিং করার জন্য বই আছে। আসলে বইয়ের কোনো বিকল্প নাই, ট্রেনিং এর কোনো বিকল্প নাই। আরেকটা জিনিস হচ্ছে আপনার মেন্টরশিপ। আপনি ডেফিনেটলি একটা ভালো লিডার হতে আপনাকে মেন্টর হতে হবে। আরেকজন মেন্টর সব সময়ের জন্য রিসিভ করে বেশি। আপনাকে আপনার কলিগ কষ্ট দিবে, আপনি ওটা ধৈর্য ধরবেন, সহ্য করবেন। এক সময় ওই কলিগটা আপনার কাছে খুবই লজ্জা পাবে যে আমি আমার স্যারকে কষ্ট দিয়ে কথা বললাম, পরে 2 দিন পরে এসে বলবে স্যার আমাকে মাফ করে দেন, আমি আপনার সাথে চরম একটা বেয়াদবি করে ফেলছি। বিনয়ী হন, আপনি অনেক দূর যাবেন, আল্লাহ আপনাকে অনেক দূর নিয়ে যাবে। আর আপনার কলিগদের প্রতি অবশ্যই সহনশীল এবং সহানুভূতিশীল হবেন। তার ফ্যামিলি, তার ব্যক্তি জীবনের প্রতি কেয়ারিং হবেন। কলিগদের ছুটি দিবেন। আমি একটা কথা বারবার বলি, ওনাদের নিজে থেকে ছুটিতে পাঠাবেন যে রহিম সাহেব আপনি 2 দিন বাবা মার সাথে দেখা করে আসেন, বা একদিন ছুটি কাটান ফ্যামিলির সাথে। দেখবেন ওই ছেলেটা আপনার জন্য জীবন দিয়ে দেবে। কোম্পানি এই স্যার মনে করে 30 দিন খাটাতে পারলে, এগুলো তো কামলার বাচ্চা, এগুলো তো পাইছি, 30 দিন খাটাতে পারলে শেষ শান্তি। আরে না রে বেটা, এই স্যার সেলসের লোক মানুষ, তাদের রক্ত বিক্রি করার টাকায়, তাদের রক্ত জল পানি করার টাকায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোদের ভিতরে পড়ি আমরা। আমার টাকায় তোমার কোম্পানি ইট ডেভেলপ হয়, গাড়ি বাড়ে, তোমার ফ্যাক্টরি বাড়ে, কিন্তু আমাদের প্রতি তোমাদের কোনো খেয়ালই নাই। আফসোস, তাদের আল্লাহ সৎ বুদ্ধি দিক, কোম্পানির এইচআর ডিপার্টমেন্ট গুলো সুমতি দিক উপরালা। আমি দোয়া করি, আপনারাও দোয়া করবেন। রিফ্লেক্ট অ্যান্ড অ্যাডজাস্ট। দেখবেন যে একটা আপনি রেগে যাচ্ছেন, আপনার ভিতর রেগে যাওয়া গুণ আছে, এটা আস্তে আস্তে কন্ট্রোল করবেন। 15 দিন পরে দেখবেন একটা রিফ্লেক্ট পাবেন। অফিস থেকে আপনার একটা কলিগ বলবে, বা আপনার সেম কলিগ বলবে, একজন আরএসএম বলবে যে ভাই আপনি তো এত দ্রুত রাগটা কিভাবে কন্ট্রোল করলেন। এবং অ্যাডজাস্ট করবেন। অনেক সময় পরিবেশটা এমন হয় যে বৈরী কিছু পরিবেশ থাকে, কিছু করার থাকে না, সেক্ষেত্রে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। আমি আগেই বলে নিচ্ছি যে আমাদের চাকরির বাজারটা খুবই খারাপ যাচ্ছে বর্তমান সময়ে, এবং বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা খারাপ হওয়ার কারণে কোম্পানিগুলো পেয়ে বসছে যে সস্তায় লোক পাওয়া যাচ্ছে, এই লোককে বাদ দিলে আরো কম দামে লোক আসছে, কারণ ক্যান্ডিডেট বেশি, জবের সংখ্যা কম। তো ট্যাক্টফুলি বর্তমানে যে সময় যে পরিবেশ, সেটার সাথে অ্যাডজাস্ট করে নেবেন। আর যেভাবে অ্যাডজাস্ট করেন না কেন, নিজের ইথিক্স থেকে কখনো সরে দাঁড়াবেন না, কখনো নোংরামি প্র্যাকটিস করবেন না, কখনো কাউকে কষ্ট দিবেন না। এজ এ লিডার হিসেবে কখনো কারোর প্রতি জুলুম করবেন না, উপরওয়ালা আপনার প্রতি জুলুম করবেন না ইনশাআল্লাহ। তো কিছু চ্যালেঞ্জ থাকে লিডারশিপের ব্যাপারে। রেজিস্ট্যান্স টু চেঞ্জ। একটা ভালো ফরম্যাট, ভালো একটা ফর্মুলা বা ভালো একটা সেলসের প্ল্যান আপনি তৈরি করছেন, আপনি টিমে দিতে যাবেন, তারা প্রথমে নিতে যাবে না, বা ওখানে বাধা থাকবে, বিভিন্ন রেজিস্ট্যান্স থাকবে। এটা আস্তে আস্তে করে আপনি লেগে থাকবেন, ওই রেজিস্ট্যান্স দূর হয়ে যাবে। ম্যানেজিং ডিফিকাল্ট কনভারসেশন। বড় বড় প্রবলেম যেটা আপনার টিএসএম এসএম সমাধান করতে পারবে না, আল্লাহ তাআলা আপনাকে ওই গুণটা দিয়েছে, এই কারণে আপনি বড় ম্যানেজার, আপনি বড় লিডার। আপনি ওটা যাবেন, আপনি গেলে ইনশাল্লাহ টিম সহ কাজ করবেন, আপনার ওখানে দেখবেন যে বারাকা দিবে, সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। বার্ন আউট। একজন পারফেক্ট লিডার বারবার পড়ে ম্যানেজমেন্ট থেকে প্রেশার দেয়, কিন্তু সে কখন তার টিমকে সে প্রেশারটা দেয় না। জিএম বিশ্রী ভাষায় গালাগালি করছে, ডিজিএম আজে বাজে অকথ্য ভাষায় গালাগালি করছে, এটা আমাদের বাঙালি ম্যানেজমেন্টে হয়। এটাকে বুলিং বলা হয় ইংরেজিতে। বুলিং জঘন্যতম প্র্যাকটিস। তারপর এটা হয়, এটা আমার সাথে হয়েছে। এই বুলিং আমাকে করছে, আমি আমার জুনিয়রকে কোনদিন বুলিং করিনি। হয়তো বলতে পারেন আমি দেবতা না, আমি দেবতা না, এটা আমার ভাল লাগছে যে আমাকে বস প্রেশার দিছে, আমি আমার টিমকে এই কর্কর ভাষায় না বলে আমি সুন্দরভাবে বলবো, আমি ভালোবেসে বলবো, আমি রেজাল্ট পেয়েছি। মানুষকে ভালোবাসলে রেজাল্ট পাওয়া যায়। ট্রাস্ট মি। টিমের সাথে ভালো ব্যবহার করেন, ভালোবেসে তাদেরকে দেখেন, আপনি তাদের হয়ে যান, তারা আপনার হয়ে যাবে। এটা আপনার লিডার হিসেবে আপনার সাকসেস এনে দেবে। 100% লিডার হিসেবে আপনার সাকসেস এনে দেবে। আই প্রমিস, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি,
আপনি ভালোবাসবেন আপনার টিমকে, আপনার টিম আপনাকে ভালোবেসে কাজ উদ্ধার করে দেবে। এই বিল্ডিং ট্রাস্ট, এই বিশ্বাসের জায়গাটা স্থাপন করবেন। টিমও যেন আপনাকে বিশ্বাস করে, আপনি যেন টিমকে বিশ্বাস করেন। হাইড অ্যান্ড সিক, লুকোচুরি খেলবেন না। লুকোচুরি খেললে কোনোদিন টিমে ডেভেলপমেন্ট আনা যায় না। ইথিক্যাল ডিলিমাস, যদি কারো ইথিক্সের সাথে আপনার প্রবলেম হয়ে থাকে, যে একটা জিনিস আপনি বলতেছেন যে ভাইজান আপনি রুটের প্রথম দোকান থেকে দুপুর পর্যন্ত ওই রুটে 100 দোকান আছে, আপনি 50 নম্বর দোকান পর্যন্ত যাবেন, কিন্তু আপনার এরিয়া ম্যানেজার বা টিএসএম বলতেছে না স্যার আমি রুটের লাস্ট 100 নম্বর দোকান থেকে দুপুর পর্যন্ত 50 নম্বর দোকান তো করবো, আর বিকেল বেলা এই 50 দোকান থেকে 1 নম্বর দোকান পর্যন্ত করবো। হ্যাঁ, লেট হিম ডু দ্য জব। যদি রেজাল্ট আসে আপনি তাকে কাজটা করতে দেন, তাকে ফ্রিডম দেন। দেখেন আপনার রেজাল্ট হয়ে চলে আসছে, আপনার 100% অ্যাচিভমেন্ট চলে আসতেছে। আপনার রেজাল্ট আসলে তো সারে, আপনাকে কেন এখানে ওস্তাদগিরি করতে হবে? আপনাকে ওখানে রাজা হওয়ার দরকার নেই তো, আপনাকে প্রেসিডেন্ট হওয়ার দরকার নেই তো। আপনি তো ওদের প্রভু না, আপনি তো আপনার সেলস টিমের প্রভু না, আপনি তার কলিগ। হয়তো আল্লাহ তাআলা আপনার যোগ্যতা বলে আপনাকে চেয়ারটা দিয়েছে, আপনি ওই চেয়ারের জায়গা যখন আসছেন এটা আপনার দায়িত্বের জায়গা। এজ এ মুসলিম হিসেবে অলওয়েজ গুড প্র্যাকটিস করবেন। ইথিক্যাল দ্বন্দ্ব কারোর সাথে থাকতেই পারে, তার মানে তার প্রতি কোনো অন্যায় জুলুম সিদ্ধান্ত নেবেন না। একটা ছেলের সাথে আপনার মতের অমিল, আপনার টিএডি বিল কেটে দিচ্ছেন, আপনি তার ইনক্রিমেন্ট আটকাই দিচ্ছেন, আপনি এই স্যারে তার বিরুদ্ধে সত্য মিথ্যা কথা বলতেছেন, ইউ আর দ্য মোস্ট কালপিট। আপনার মতো জঘন্য লোকের এই প্রফেশনে আপনি আসা উচিত হয় নাই। যদি এই ধরনের মেন্টালিটি কারো থাকে, আপনি এই প্রফেশনে একজন জঘন্য মানুষ। আর এই জঘন্য লিডারগুলো একসময় চাকরি ছেড়ে দেওয়ার সাথে সাথে তার কলিগদের কাছে অকথ্য ভাষায় গালাগালি খায় এবং তার মুখটাও দেখে না, আর দেখলে তাকে সালাম দেয় না। তো প্লিজ, যারা আপনারা লিডার হিসেবে এখানে আসছেন বা লিডার হতে যাচ্ছেন, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, কখনোই নোংরা কাজগুলো করবেন না। ইথিক্যাল আপনার অমিল থাকতে পারে, মতের অমিল থাকতেই পারে, ব্যক্তিগতভাবে কারো কোনো ক্ষতি করবেন না। ফাইনালি একটা লাইন দিয়ে আমি আমার আজকের ট্রেনিং এর ক্লোজিং টানবো। লাইনটা হচ্ছে এইটাই, এ লিডার ইজ ওয়ান হু নোজ দ্য ওয়ে, গোজ দ্য ওয়ে অ্যান্ড শোজ দ্য ওয়ে। একজন নেতা সেই যে ওই পথে হাঁটে, যে নিজে পথ দেখায় এবং তার টিমের জন্য উনি পথ তৈরি করে দেয় সফলতার। লিডারশিপ এ কন্টিনিউয়াস জার্নি, অনগোয়িং প্রসেস। এটা প্রতিনিয়ত আপনি যত এই লিডারশিপের গুণগুলো নিজের ভিতরে আয়ত্ত করবেন, তত আপনার সামনে আগানোর পথ স্টেপ বাই স্টেপ আল্লাহ তাআলা সহজ করে দেবে। ইম্প্যাক্ট অফ গুড লিডারশিপ, ইফেক্টিভ লিডার ক্রিয়েট পজিটিভ চেঞ্জ, এম্পাওয়ার আদার্স অ্যান্ড ড্রাইভ সাকসেস। অর্থাৎ একজন ইফেক্টিভ লিডার, দুই ধরনের লিডারশিপ থাকে। একটা হচ্ছে ওই যে বললাম পিয়ন, অফিস পিয়ন, যারা হেড অফিসের একটা কথা শুনে তার টিমকে বলে দেয় যে আগামীকাল শুক্রবার ছুটি, তার কোনো কাজ নাই, এটা বলেই খালাস। আর যে প্রকৃত অর্থে সেলসে লিডার, এই লিডার কি করে, তার টিমে সে পজিটিভ চেঞ্জ নিয়ে আসে, এম্পাওয়ার আদার, তার টিমমেটদেরকে উনি শক্তিশালী করে নলেজ দিয়ে, তাদেরকে ট্রেনিং দিয়ে এবং তার যত জ্ঞান অর্জন করছে সেই জ্ঞান দিয়ে, এবং উনি ফাইনালি ড্রাইভ টু সাকসেস, এবং ফাইনালি ওনার ওই টিম নিয়ে উনি সফলতার দিকে লম্বা একটা জার্নি করে। তো এখানে আমাদের ভিতরে আমাকে প্রশ্ন করতে চেয়েছিলেন, প্লিজ আপনাদের কোশ্চেন গুলো আমি এক এক করে নিতে যাচ্ছিলাম। জি স্যার, আসসালামু আলাইকুম। স্যার শুনতে পাচ্ছেন আমাকে? জি জি জি, আপনাকে শুনতে পাচ্ছি। স্যার আমি সৈয়দ রুহুল আমিন, আমি এরিয়া ম্যানেজার আকিজ রিসোর্স এসেনশিয়ালের ফ্লাওয়ার এন্ড ডালের। জি জি, আমি ওখানে আমার বড় ভাই সিও হিসেবে আছে আপনাদের ডালিম স্যার, উনি সিমেন্টের সিও। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। ভালো আছেন তো স্যার? না জি 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 স্যার, বেসিক্যালি আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে অ্যাজ এ লিডার হিসাবে, সে আমি একটা লিডার, আমি আমার জায়গা থেকে আমার যে সাবঅর্ডিনেট সেটা আমার কলিগ, আমার ভাই। জি, তো তাকে আমি সর্বোচ্চ তার যে কোনো প্রবলেম সলভ করাটাই কিন্তু বেসিক্যালি আমার মনিটরিং করাটা আমার দায়িত্ব, জি রেসপন্সিবিলিটি। জি জি জি। আমরা অনেক ক্ষেত্রে যেটা আপনি বললেন, আপনার কথাগুলি খুবই স্ট্রেট ফরওয়ার্ড ছিল, থ্যাংক ইউ সো মাচ। কথাগুলি খুব ভালো ছিল। আসলে আমাদের বর্তমান বিভিন্ন কোম্পানিগুলিতে এরকম একটা প্র্যাকটিস আছে, দেখা যাচ্ছে যে সেখানে আমরা একটা ডিসঅ্যাপিলিটি একটা সম্মুখীন হই।
জি 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 হয়তো বিফোর আমি নিজেও হয়েছি, বা আমি যার কারণে একটা জায়গাতে আমি সুইচ এর করি, বাইরে না, আরেক জায়গায় আমি এসেছি। এর বাইরে হ্যাঁ না, হ্যাঁ আমি হয়েছি। হ্যাঁ হ্যাঁ। জি তো আলটিমেটলি যেটা বলতে চাচ্ছি যে আমাদের যারা সাবঅর্ডিনেট, যে আমার ভাই জি বা যে আমার জি কলিগ, আমার অ্যাজ এ লিডার হিসেবে কাজটা হচ্ছে তাকে পূর্ণাঙ্গ ভাবে সাপোর্ট দেয়া। জি এখন জি একটা একটা সাবঅর্ডিনেট কে একটা জিনিস যখন 10 বার 12 বার 20 বার জি শেখানো হয়, হাতে ধরে বলা হয়, দেখা জি যাচ্ছে সবার নলেজ বা সবার কোয়ালিটিটা কিন্তু সমান না, সবার জি 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 ব্রেনের একসেপ্টেন্সটা সমান না, জি ইকুয়াল না। জি ফলে অনেক সময় কিন্তু একটু দুষ্ট মিষ্ট কথা বলে একটা সময় শিখানোর পরে আবার কিন্তু বাবা মিয়া বলেও কিন্তু একটা মানুষকে স্বাভাবিক করা যায়। জি জি কারণ সে তো আমার বাহিরে না, সে তো আমার পার্ট। আমার জি শরীরের যেমন পার্ট আছে, সেও তো আমার একটা পার্ট। জি তো তো আপনার যে কথাগুলি ছিল, কথাগুলি খুবই ভালো ছিল, কিন্তু আমি মনে করি আমার যারা সাবঅর্ডিনেট আছে তাদের জি কেউ একটু বসকে সাপোর্টিভ মেন্টালিটি নিয়ে একটু কাজ করা উচিত। জি হ্যাঁ। তো আমরাও আমার জায়গা থেকে যেমন আমি লিডার হিসেবে চেষ্টা করি তাকে সাইকোলজিক্যালি, জি মেন্টালি সে যেন ফ্রাস্ট্রেট ফিল না করে। যেমন খুব ভালো কিছু কথা বলেছেন যে তার ফ্যামিলি অসুস্থ বা নিজে অসুস্থ বা তার পরিবার জি নিয়ে ডাক্তারের কাছে যাবে, অ্যাজ এ জি বস হিসেবে আমার দায়িত্ব তাকে একটা হাফ বেলা যদি তার প্রয়োজন হয়, ডেফিনেটলি বা যদি ডেফিনেটলি একদিনেরই উনি আমাকে প্রয়োজন আপনাকে হয়, রেসপেক্ট বা করবে। বা বা দেশের বাড়ি তার উত্তরবঙ্গে, সে একদিন যাবে একদিনে আসবে, সে তো 2 দিনে সে কভার করতে পারবে না। সম্ভব না। জি এখন জি দেখা যাচ্ছে যে আমার যিনি বস তার কাছে আমি রিকোয়েস্ট করে আমি 2 দিনের ছুটির ব্যবস্থা করে দিলাম, কারণ জি সে যেন একটু ফ্রিলি আসতে পারে। জি জি যে প্রবলেমটা ফেস করি অনেক সময়, আমি যখন জি 2 দিন বা 3 দিন একটা ছুটি দিলাম, সেও কিন্তু জি বিবেক করলো না যে আমি 3 দিন ছুটি শেষ করে কেন 4 দিনের মাথায় সকালবেলা বাসা থেকে বা ভোরে বের হলাম। জি আমার আমার আজকে টেরিটরিটা সে কথার কথা আমার টেরিটরি ব্রাহ্মণবাড়িয়া, জি তাহলে আমি নর্থ বেঙ্গল থেকে ব্রাহ্মণবাড়িয়া আসতে আমাকে রাতে আসতে হবে। জি আমি তো জি অলরেডি ছুটি ডেফিনেটলি কাউন্ট করেছি। জি জি সে করলো কি, ও যেদিন ছুটিটা শেষ হয়ে গেল তার পরের দিন সকালবেলা রওনা দিল, বেলা 2টার দিকে সে এসে ব্রাহ্মণবাড়িয়া পৌঁছালো। তাহলে এটা কি কোনো মানে অফিসিয়াল সিস্টেমের মধ্যে পড়ে না কিন্তু। জি আমি রুল আলটিমেটলি আমি সেই ক্ষেত্রে কিন্তু আমাকে একটা কড়া কথা বলতেই হচ্ছে যে ভাই জি রুল আপনি আমি ভাই আমি বলি অফিসিয়াল। এখন। জি 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 জি। এখন আমি আপনার প্রশ্নটা মানে এক্স্যাক্টলি এটা আমি আমি ওই প্লিজ। ওই জায়গাগুলোতে ফেস করেছি, তো আমি আপনার জি স্যার, জি স্যার, মানে বিষয়টা ক্লিয়ার আমি প্লিজ বলে দিই। প্লিজ স্যার। হ্যাঁ হ্যাঁ এখানে স্যার। ডেফিনেটলি দুইটা জিনিস। নাম্বার ওয়ান, প্রথম কথা হচ্ছে যে আপনি তাকে স্পেস দিলেন, বাট হি ইজ ট্রাইং টু মিস ইউজ অল টাইপস অফ ফ্যাসিলিটিস অর স্পেস। আপনি স্পেস দিলেন, তার মিস ইউজ করা শুরু করছে। আপনি কখনোই বিষাক্ত সাপকে দুধ আর কলা দিবেন না। টক্সিক পিপল, আমি একটা কথা বলি, এটা মানে সেলস এন্ড মার্কেটিং এর খুবই ইম্পর্টেন্ট একটা শব্দ। টক্সিক টক্সিক পিপল শুড নট রিমেইন ইন ইউর লাইফ। বিষাক্ত কোনো ব্যক্তি আপনার কর্মজীবন থাকতে পারবে না। থাকতে পারবে মানে এইটা আপনি তখন ডেফিনেটলি তাকে বহুবার চেষ্টা করতেছেন, বারংবার আপনার মানবিক জায়গা থেকে আপনি তাকে হেল্প করতেছেন, বাট এগেইন এন্ড এগেইন, একবার করছে, দুইবার করছে, যখন সে 3বার ভুলটা করে ফেলবে তখন ডেফিনেটলি আপনি আপনার পজিশনে এই স্যারকে তাকে মানে হ্যাং করে দিবেন, ওই সেলটাকে আপনি দিয়ে দেবেন, প্লেস করে দেবেন। এখন ওকে এখন যে 3বার কথাটা পর্যন্ত বল দেখবেন, জি থার্ড স্যার, টাইম। এখন যে কথাটা আপনি বারবারই যেটা বললেন, যেটা যেটা রিয়ালিস্টিক, আমাদের হুম বর্তমান নাও এই জব মার্কেটে জবের অবস্থা খুব ভয়াবহ খারাপ। জি 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 এখন দেখা যাচ্ছে ভালো এমপ্লয়ি, ভালো সেলস বোঝে, ভালো সেলস জি করে, এখন সে একটা ভুল করে ফেলছে, তাকে আমি সেকেন্ড টাইম একটা অপরচুনিটি দিলাম। জি কিন্তু থার্ড এটা টাইম যদি পর্যন্ত সেকেন্ড দিবেন, টাইম করে, থার্ড টাইম যদি পর্যন্ত না দিবেন। বুঝে, সেই ক্ষেত্রে হুম কিন্তু আমি যদি একটু তাকে যদি বোঝানোর জন্য চেষ্টা করি, সে যদি না হুম নেয়, এটা কিন্তু খুবই হুম। ব্যাড। হ্যাঁ, তো এটার আমার ক্ষেত্রে মনে আপনার হয় দুইটা যে উপায় বলি। জি স্যার। প্রথম ভাবে হচ্ছে যে আপনি যে সুযোগগুলো তাকে দিয়েছেন, সর্বপ্রথম তার কাছে একদম ওই 3 দিন ওই অপরাধটা, সেম অপরাধটা করার পরে, সেম মিস্টেকটা করার পরে আপনার যে সুযোগ সুবিধাগুলো দিতেন সেগুলো আপনি লক করে দিবেন। মানে এটা আপনার অ্যাডমিনিস্ট্রেশনের ভিতরে ওই ক্ষমতাটা আপনার আছে। অ্যাজ এরিয়া এরিয়া ম্যানেজার হিসেবে তাকে আপনি ছুটিগুলো ব্লক করে দিবেন, তার সুযোগগুলো আপনি ব্লক করে দিবেন, কারণ সেটা নেওয়ার যোগ্যতা সে রাখে না। কারণ আপনার তো ক্যারিয়ার আছে, আপনি ওই ছেলের কারণে আপনার ক্যারিয়ারটা কিন্তু আপনি অবশ্যই জ্বলতে ফেলবেন না। কারণ সব কিছুর ঊর্ধ্বে, ইমোশনের ঊর্ধ্বে কিন্তু প্র্যাকটিক্যাল লাইফ আছে, আপনার কিন্তু একটা হ্যাঁ ক্যারিয়ার আছে। অ্যাজ এ লিডার হ্যাঁ হিসেবে স্যার, আপনাকে আমি থার্ড আমি টাইম যে সুযোগ জন্য দিতে এটা পারবেন না। শেয়ার করলাম, জি আপনি কিন্তু বারবার একটা কথা বলেছেন যে হুম আমরা অনেকেই এই কলিগের সাথে কিছু কাজ করি যেটা আসলে রিলিজিয়াস দিক থেকে কিন্তু খুবই অমানবিক, আনইথিক্যাল। হুম হুম যেটা একটা মানুষ হিসাবে, একটা মনিটরিং এর জায়গা থেকে বা একটা দায়িত্বশীল লোকের জায়গা থেকে জি আমি কিন্তু একটা মানুষের রিজেকে হাত দিতে পারি না। না এখন পারেন না। একটা মানুষকে আমি 1 বার 2 বার 3 বার সংশোধন যদি করায় আনতে পারি, সেটা অবশ্যই বেটার, আমার কাছে যেটা মনে হয়। জি কিন্তু আমি যদি একটা মানুষকে সংশোধনই করতে না পারি, বুঝাতেই সক্ষম না হই, বা সে যদি সাইকোলজিক্যালি নিতেই না চায়, হুম। সেক্ষেত্রে আমাকে হয়তো এটা হার্ডে এটা যেতে এই হয়। ক্ষেত্রে আপনার যে উপরালা কখনো হ্যাঁ আপনি গিয়ে করবে না। হ্যাঁ আল্লাহ রসুল ইসলামকে উনি বলছে যে হে রসুল,
আমি আপনাকে দারোগা করে পাঠাই নাই। আপনি হেদায়েতের যে বাণী এটা দিয়ে দিবেন আপনার বান্দা পর্যন্ত, এরপরে সে যদি হেদায়েত না নেয় আপনার কথাই, তাহলে আপনি আমার উপর ছেড়ে দেন, অর্থাৎ ওকে আপনি আল্লাহর রাস্তায় ছেড়ে দেবেন। আর কোনো বস যদি তার জুনিয়র কলিগকে আল্লাহর রাস্তায় ছেড়ে দেয়, আপনি যেহেতু আকিজে জব করেন আমার কথাটা খুব ক্লিয়ারলি বুঝে গেছেন, আল্লাহর রাস্তায় ছেড়ে দিলে তার ক্যারিয়ারও শেষ, তার জি স্যার, নিজের লাইফ জি থেকে বুঝতে নিজে পেরেছি শেষ। স্যার। একটা মানুষকে যদি এত আরো কিছু ভালোবাসা করে এমপ্লয়ি সে আছে যদি স্যার, আপনাকে নিয়ে যারা গেম যারা খেলে, ফিল্ডে, জি 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 এটা জি। সম্ভব না, টলারেট করা যাবে না তাকে। আরেকটা শ্রেণীর এমপ্লয়ি আছে আমাদের, দেখা যায় ফিল্ড লেভেলে, এটা জি বেসিক্যালি তো আমরা আসলে সেলসে একটা হচ্ছে কনজিউমার থাকে বা বাল্ক থাকে, আমরা তো বাল্কে বেসিক্যালি কাজ করি, আমাদের তো বিশাল জি একটা অ্যামাউন্ট নিয়ে কাজ করতে হয় জি এবং আমাদের প্রেশারটা অনেক থাকে কারণ আমরা ডিলার বেসড কাজ করি। তো দেখা জি যাচ্ছে যে কিছু এমপ্লয়ি আছে যে জি এমপ্লয়িরা করে কি, প্রোডাক্টের দাম বাড়ার সম্ভাবনা আছে, হ্যাঁ অথবা দাম অনেক সময় বেড়েও কিন্তু পড়ে যায়, থাকে না, হ্যাঁ, 3-4 দিন পর বেড়ে যায়। দেখা এই গেল যে তথ্যটা কাছের শেয়ার করে একটা, দেয়। হ্যাঁ কাছের একটা ভালো পার্টি আছে, তাকে দেখা গেল যে আমার ক্যাপাসিটি, মানে মোট কথা আমি চাচ্ছি বলতে এটা যে হ্যাঁ কোম্পানির, আমি বেতনভুক্ত মানুষ, কোম্পানি আমার হ্যাঁ ডেভেলপ করলে, সাস্টেইন করলে জি আমি জি ডেভেলপ হবো, আলটিমেট এটাই কিন্তু জি হওয়া উচিত। জি কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে প্রোডাক্টের দাম বেড়ে যাচ্ছে, আমি 2 গাড়ির জায়গায় 4 গাড়ি প্রোডাক্ট দিয়ে দিলাম একটা পার্টিকে, যে দাদা বা ভাই আপনি নেন, প্রফিট হবে। এখন কিছু আমাকেও দেখতে অনৈতিক হবে সুবিধা যে, নিয়ে। হ্যাঁ, না অনৈতিকও বলবো না, এটা রিলেশনের হুম, কারণেই হোক বা মার্কেট তৈরি করতে গিয়ে হোক বা নতুন জি পার্টি ক্রিয়েট করতে হয় অনেক সময়। জি এখন জি দেখা জি গেল জি যে ওই তুলনামূলক আমার র মেটেরিয়াল কম, আমি 4 গাড়ি জি বেশি দিয়ে ফেলছি, জি ইমোশনালি দিয়ে ফেলছি। কিন্তু জি এই জায়গাগুলোতে দেখা যাচ্ছে যে অনেক সময় একটু বলতে হয়, দুটা কথা না বললে শেখানো যায় না। যেটা হ্যাঁ বললে যে বকাঝকা করবো না, বা একটা ধর্মীয় জায়গা থেকে বা হ্যাঁ, সবকিছু মানে মিলাই কাজ আমরা, শেখার জন্য তো আপনি কাজ শেখানোর জন্য আপনি করবেনই, যেটা আছে হ্যাঁ, আপনার দুইটা জিনিস হচ্ছে কি, জি আপনি স্যার, জি যখন তার ভিতরে ওই দায়িত্বের বিষয়টা গ্রো আপ করতে পারবেন, অর্থাৎ তাকে যখন আপনার রেসপন্সিবিলিটিটা ওর ভিতরে পয়দা করে দিতে পারবেন, তার দায়িত্বটা তাকে বোঝাই দিতে পারবেন, তখন আলটিমেটলি আপনাকে আর তার গাইড করা লাগবে না, সে নিজ থেকে ওটা করবে। কিন্তু এখান থেকে সবাই তো অটোমেটিক হয় না, কিছু মানুষ থাকে আপনার একটু টাইপের, মানে ডিস্টার্বিং টাইপের, সে আপনাকে বারবার বলতেছেন, সে আপনাকে মানে শুনতেছে না শুনতেছে না শুনতেছে না, এই লোকগুলোর পিছনে সময় নষ্ট না করে আপনার টিমে যে ভালো লোকটা আছে আপনি তার পিছনে সময় দেন, তাকে ডেভেলপ করেন। আচ্ছা, তারপরে স্যার আরো কিছু এমপ্লয় আছে সাবঅর্ডিনাইট, যারা যারা ফিল্ড জি লেভেলে কাজ করে, যে জি একটা 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 মানুষকে, বিশেষ করে টেকনোলজিতে দেখা যাচ্ছে কমিউনিকেশনটা অনেক গ্যাপ। কারণ জি আমাদের দেখা যাচ্ছে যে ট্রেডিং গুলিতে হয় কি, দাম হুম বেড়ে যায় 1 ঘন্টার মধ্যে, হুম পুরো বাংলাদেশের বাজার গরম হয়ে গেছে কোনো কারণে। এখন ইনফরমেশন গ্যাপ থাকে, দুটা কথা বলতে হয়, মোবাইল হুম ফোন রিসিভ করছে না, দুটা কথা বলতে হয়। একটা হুম, সময় আমার প্রয়োজন, আমার একটা গাড়ি গেছে, আমার ডিউ করতে হবে, তার ইমেইল নাম্বার ছাড়া ডিউটা দেওয়ার কোনো জি অপরচুনিটি নাই। যেহেতু আমরা জি হচ্ছে সফটওয়্যার বেসড কাজ করি আমরা আকিস গ্রুপ, তো জি আলটিমেটলি দেখা যাচ্ছে যে পাচ্ছি না। তো আসলে অনেক ক্ষেত্রে কিন্তু কিছু বাধা, কিছু সম্মুখীন রয়ে যায়। আসলে জি আমি তো মনে করি যে আমার কাজ হচ্ছে একটা মানুষ, শুধুমাত্র জব না, একটা মানুষ তৈরি হবে আমার দ্বারা। আমার জি জি যতটুকু জি আছে সে আমাকে ছেড়িয়ে যাক, আমার থেকে জি ভালো কিছু করুক, আমার থেকে ভালো জায়গায় চলে যাক। তো জি আলটিমেটলি আসলে মূল কথাটা হচ্ছে যে অনেক সময় একটু বকা ঝকা না, একটু আদর করি, মিষ্টি কথা, একটু দুটো বাঁকা কথা বলতে হয়। না হ্যাঁ বললে মানে মানে এই কিছু লোক আছে যাদেরকে তৈরি করা যায় না, যাদেরকে জি ওই লেভেলে আনা যায় না। তো যেহেতু কথা বারবারই এর আসছে একটা যে কোনো সুন্দর কিছুকে সমাধান যেন আছে, অবিচার শোনেন না করি, ইনজাস্টিস আমি না বলি, করি, এই জন্য বললাম। এটা কিন্তু একটা রেমেডি আছে, হ্যাঁ। জি স্যার, জি আপনি সকালে আপনার কলিগকে আচ্ছা কড়া একটা ডোজ দিচ্ছেন, হ্যাঁ, ধরেন আপনি হেড ব্যাকের একটা বকা দিচ্ছেন, আপনি আছেন ধরেন যশোরের মার্কেটে, হ্যাঁ, জি স্যার, জি কিন্তু আপনার হেডকোয়ার্টারে ওই টিএসএম এর বাড়ি, জি জি অর্থাৎ আপনার হেডকোয়ার্টারে ওই টিএসএম এর বাড়ি, আপনি ওকে সারপ্রাইজিংলি সন্ধ্যাবেলায় ওর যেখানে বসে টি স্টলে বা আপনার ওই ডিপো এরিয়া ওর বাড়ি, ওকে ডেকে আপনি সন্ধ্যা একটু আড্ডা দেন, চা খান, গল্প করেন, এটা অ্যাজ ইউজুয়াল, ওটা তখন দেখবেন আর মন রাখবে না। বস বকার পরে বস কাছে টেনে নিলে মন রাখে না, এটা তো সবচেয়ে বড় কথা কি, আমাদের আমাদের দেশে এই যে আপনি একটা কথা বললেন না স্যার, ট্রেনিং পিরিয়ডে হুম, যে আমরা সবাই অনার্স মাস্টার্স বা গ্রাজুয়েট করা, হ্যাঁ আসলে আমাদের দেশে হয় কি, আমরা না শিখতে চাই না, আমরা লার্নিং হুম, নিতে হ্যাঁ, চাই না। আমরা আছে কারো আছে কাছে, অনেক মানে আমাদের লেফারেজম আছে। মেন্টালিটিটা না, আমি হুম, শিখবো না। যেমন আপনি না যে ট্রেনিংটা করিয়েছেন, আমি কিন্তু সব লিখে ফেলছি অলরেডি, হাতে নোট করে ফেলছি অলরেডি আমি। জি তাহলে জি তো আমার তো ওটার প্রয়োজন হচ্ছে, আমার মানে কি, আমি যদি শিখতেই চাই, তাহলে আমার একটু 10টা মিনিট 20টা মিনিট আধা ঘন্টার সময় দিতে তো খুব বেশি ক্ষতি হবে না। আমি তো শেখার হুম, জন্যই সময়টা দিচ্ছি, তাহলে আলটিমেটলি কেন আমি সময়টা নষ্ট করব? তো আমাদের হচ্ছে ফিল্ড বেসড যারা কাজ করে,
ওদের ওদের আসলে শিখাতে গেলে আমাদের সব দিক থেকেই যারা যারা আমরা সিনিয়র লেভেল লিডারের কাজ করি বা দায়িত্বশীলের জায়গা থেকে কাজ করি, দেখা যাচ্ছে রুহুল আমিন, যখন সমস্যার আমি আপনার সম্মুখীন হতে হয়। এটা আমি আমি আপনাকে যেটা করছি আপনাকে নিব। আমি জাস্ট আর আমাদের পার্টিসিপেন্টের ভিতরে আপনাদের জি আর কোনো কোয়ারিজ থাকে আছে কিনা একটু প্লিজ, আপনারা জি কেউ জি জি থাকলে অবভিয়াসলি। আহ, জি জি একটু প্লিজ আমাকে ওকে নক ওকে করবেন। আর যদি আপনার কোনো কোশ্চেন অ্যান্সার কোশ্চেনে কোনো মানে সেশন না থাকে, কোনো কোশ্চেন না থাকে, তাহলে আই উড লাইক টু লিভ নাও। ওকে ওকে স্যার, আমি স্পেস দিচ্ছি, যদি কারো কথা থাকে একটু শেয়ার জি জি করেন প্লিজ। প্লিজ, জি প্লিজ। রুহুল আমিন, একটু মেসেজ, ওখানে মেসেজ অপশন আছে, হ্যাঁ, আপনার ফোন জি নাম্বারটা একটু মেসেজ করে এখানে আমাকে, হ্যাঁ? ঠিক শিওর আছে, স্যার, শিওর স্যার, শিওর। জি। আর আমার নাম্বারটা আমি বলবো যে আমাদের সিও স্যারকে, যে ওটা দিয়ে দিতে, আমাদের যে এমএস টেকের সিও অবভিয়াসলি মনির, অবভিয়াসলি। মনির স্যার। আপনি আমার সাথে পার্সোনালি যদি কখনো এ ব্যাপারে সেশন ইয়ার ব্যাপারে কোনো ইয়ে থাকে, আপনি শিওর স্যার। ইউ আর অলওয়েজ ওপেন টু কন্ট্যাক্ট মি। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে। আসসালামু আলাইকুম। তো আপনাদের আর এনিওয়ান, প্লিজ যদি কারো কিছু বলার থাকে বা কোনো বিষয় আমাকে জানানোর থাকে বা আমার কাছ থেকে জানার থাকে, আমি যতটুকু জ্ঞান আল্লাহ তালা আমাকে দিছে, আমি ট্রাই করব সেটা পার্টিসিপেট করতে। তো আমার মনে হয় আর কারোর কোনো কিছু বলার নেই, হ্যাঁ? আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি প্লিজ। স্যার মোহাম্মদ খায়রুল আলম বলতেছিলাম। জি 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 প্লিজ। আহ, স্যার আমার একটা বিষয় বলার ছিল আর কি। আমি টিএম হিসেবে আছি। অনেক জি বলেন। সময় অনেক এসআরকে হাতে কলমে শেখানোর পরেও আসলে হুম। সে এটা স্যার নিতে পারে না। মানে দেখা যাচ্ছে আমি তার ডেভেলপের চেষ্টা করতেছি বাট হচ্ছে না। মানে এই ক্ষেত্রে স্যার আসলে আমি কি করতে পারি? আপনি তো ডেভেলপের চেষ্টা করতেছেন কিন্তু হচ্ছে না, এটা ব্যাপার হচ্ছে কি, এটা দুইটা ব্যাপার। যে একজন ভদ্রলোককে প্রশ্ন করা হচ্ছে যে 2 আর 2 4 হয়, 2 আর 2 4 হয়, এটা একটু বুঝাই বলেন তো। এটা যদি আপনি বুঝাই বলতে পারেন, তা রাজা ডিক্লার দিতে যে আমি আমার রানীকে দিয়ে দেবো। তো তখন রানী তো মহা টেনশনে পড়ে গেছে, কেমনে কি 2 এ 2 4 হয়, তো যে কেউ বুঝাই দেবে, আর এর বিনিময়ে উনি আমাকে দিয়ে দেবে, এটা হইলো। সে টেনশনে বারবার রাজার কাছে যাচ্ছে যে রাজা মশাই আসেন, আপনার সাথে কথা আছে। তো কি কথা আছে? তো 2 এ 2 4 হয়, তো যে কেউ বলে দেবে, তো আমি তো আপনার, আমাকে তো নিয়ে যাবে। তো বলছে যে আরে রানী, আমি তো 2 এ 2 4 হয় এটা তো বুঝতামই না, আমি যদি না বুঝে আমাকে বোঝাই কোন ভদ্রলোকে? তো আপনার যেটা বলছেন হাতের 5টা আঙুল যেমন সমান হয় না, তেমন আপনি ডেফিনেটলি সব মানে ব্যক্তিকে, যেটা যে রুহুল আমিন সাহেব বললো, আপনি পাবেন না মনের মতো। আপনি তার ভালো চাচ্ছেন কিন্তু সে নিজেরই ভালো চায় না। তারপরে চেষ্টা করে যাবেন, এটা আপনার মানসিক সান্ত্বনা, যে আমি করেছি, আমার দায়িত্ব পালন করেছি, বাট সে তার জায়গা থেকে সে নেয় নাই, শেষ। ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। আপনি আপনার স্যার নিজেকে ক্লিন আসলে রাখবেন এবং শুরুর আপনার দিকে মানসিক শান্তিতে আল্লাহর রহমত থাকবে। শুরুর দিকে স্যার আসলে আপনার পরিচয়টা জানতে পারিনি স্যার, যদি ও, একটু বলতেন আমি স্যার। মোহাম্মদ শাওন পারভেজ। আমি সেলস প্রফেশনে 5টা কোম্পানিতে চাকরি করেছি। প্রথম অবস্থায় ছিলাম হচ্ছে জেনারেল ফার্মাসিউটিক্যাল, তারপরে করেছি কোয়ালিটি আইসক্রিম, তারপরে ছিলাম হচ্ছে আপনার ব্লুপ আইসক্রিম, তারপরে গোল্ডেন হারভেস্ট গ্রুপ, তারপর হচ্ছে সেভ আইসক্রিম। আমার এই কোল্ড চেনে আমার লাইফটা গেছে আর কি 15 বছর, এই ঠান্ডা প্রোডাক্ট নিয়ে কাজ করতে করতে। আর আমি সিনিয়র ম্যানেজার হিসেবে ছিলাম সর্বশেষ। আমার পোস্ট ছিল হচ্ছে সিনিয়র এরিয়া সেলস ম্যানেজার। আর আমি একটা রিজন ছিল, ওই রিজনে অ্যাক্টিং আরএসএম হিসেবে কাজ করেছিলাম 1 বছর। এটা হচ্ছে নারায়ণগঞ্জ। ঠিক আছে, আর কিছু? আর এর বাইরে থ্যাংক ইউ আমার স্যার, লাইফে থ্যাংক ইউ। অনেক ট্রেনিং করেছি, ন্যাশনাল ইন্টারন্যাশনাল দেশি বিদেশি প্রচুর ট্রেনিং করা আছে আমার, যেগুলো একসময় আপনাদের সাথে শেয়ার করবো সার্টিফিকেট গুলো। আমি নেদারল্যান্ড থেকে বিভিন্ন ইয়েতে বললাম না, প্রচুর ট্রেনিং করেছে আমার লাইফে, মানে হিউজ নাম্বার অফ ট্রেনিং।
যেটা আমি করছি। ঠিক আছে, আর কিছু?